তো তো আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা হচ্ছে স্যারের কাছ থেকে পর্যায়ক্রমে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। স্যারে হচ্ছে আপনারা জানেন নিউরো সায়েন্স না, যেটা বলতেছি আমাদের নিপসম থেকে এমপিএস করা। তো স্যারে আলহামদুলিল্লাহ অনেক, তার একটা ইউটিউব চ্যানেলও আছে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে। তো আমি এই জন্যই মেইনলি ইন্টারেস্টেড হয়েছি যে স্যারের কাছ থেকে আমাদের গ্রুপের সম্মানিত মেম্বারগণ যাতে উপকার পায়, তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ সে সময় বের করছে এবং সামনেও বের করবে। সপ্তাহে একটা দিন হলেও ক্লাস নেবে ইনশাআল্লাহ, আমার সাথে কথা দিয়েছে। তো আজকে আমি আর কথা দীর্ঘায়িত না করে স্যার কাছে আমি হ্যান্ড ওভার করতেছি। আর হচ্ছে আজকে আমাদের টপিক সম্বন্ধে বিস্তারিত স্যারের কাছে আপনারা জানতে পারবেন। স্যারে যখন কোশ্চেন করবে, মানে ক্লাস নিবে, আপনারা কোশ্চেন লিখে রাখবেন, বা যদি কোশ্চেন কারো থাকে তখন হ্যান্ড স্যারে যখন কোশ্চেন করবে, আমরা এই লাইভে না যে এইভাবে করতেছি এই জন্য যে আপনাদের যে কোনো কোশ্চেন যেটা সরাসরি করতে পারেন ইনশাআল্লাহ, আমাদের স্যার আপনাদের সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ইনশাআল্লাহ আমি আমার সম্মানিত স্যারকে হ্যান্ড ওভার করতেছি এবং তাকে জি স্যার, আপনাকে মাউস করা হয়েছে, হ্যান্ড ওভার হয়ে গেছে, আপনি এখন করতে পারবেন। ধন্যবাদ সাইদুর রহমান। আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় সংক্ষেপে দিচ্ছি, যদিও সাইদুর রহমান বলে দিয়েছে। আমি কি আপনাদের কাছে সবার কাছে অডিয়েবল কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি স্যার, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? স্যার অডিবল। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার সাইদুদ্দিন হেলাল। আমি পেশাগতভাবে একজন নিউরো সার্জন। আপনারা জানেন আমি সিআরপি, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড, সাভারে যেটা হেডকোয়ার্টার আছে, যারা প্যারালাইজ পেশেন্টদের নিয়ে কাজ করে থাকেন, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের নিয়ে, আমি সেখানতে বিভাগীয় প্রধান বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছি, এবং আমি সিনিয়র কনসালটেন্ট। আর সাইদুর রহমান একটা কথা বলেছেন, যদি ইনফরমেশনটা একটুখানি ঠিক করে নিচ্ছি, আমার এমপিএস হলো নর্থ সাউথ থেকে, আর আমি এমবিবিএস পাশ করেছি হলো আপনার সিলেট মেডিকেল, ওসমানী মেডিকেল থেকে, সরকারি হাসপাতাল থেকে। এরপর আমি দেশের বাইরে চলে যাই এবং আমার মাস্টার্সটা হয় জেনজি ইউনিভার্সিটি থেকে। সো বর্তমানে আমি সিআরপিতে কর্মরত আছি। তো সাইদুর রহমান আমার ছোট ভাই, তো অনেকদিন বলছিল, কিন্তু আমি আসলে খুব বেশি সময় করে উঠতে পারছি না। এটাও আমার জন্য একটা দুঃখজনক ব্যাপার, কারণ আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো শ্রোতা এখানে আছেন, যারা আগ্রহী মানুষ আছেন। তো আমি বেসিক্যালি নিউরোসার্জন হওয়ার পরেও মেটাবলিক হেলথ নিয়ে আসলে আমি একটু উৎসাহী বেশি, এই জন্য যে আমি যদিও নিউরোসার্জন, নিউরো সায়েন্স নিয়ে কাজ করি, কিন্তু আমার পেশেন্ট গুলো সবগুলো মেটাবলিক হেলথের সাথে জড়িত। অর্থাৎ যদি আমি স্ট্রোক নিয়ে কাজ করি, যদি আমি স্পাইনাল কর্ড নিয়ে কাজ করি, কিন্তু আমার পেশেন্টরা দেখা যায় যে আপনার কারো ডায়াবেটিস আছে, কারো হাইপার টেনশন আছে, এবং কারো সবগুলোই আছে, কারো ডিসলিপিডেমিয়া আছে, কারো হয়তো বা আপনার পিসিওএস আছে। তো এই সবগুলো যেহেতু মেটাবলিক হেলথের সাথে যুক্ত, আর আমি যখন আপনার কোন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিই, তখন আমাকে আসলে জেনে নিতে হয় যে এই ট্রিটমেন্টটা আসলে শুধু আমি যে তার ডিজিজটাকে দিব তা না, ফুল পেশেন্টটাকে আমাকে আপনার টার্গেট করতে হয়। যখন আমি ফুল পেশেন্টটাকে টার্গেট করব, অর্থাৎ নট দ্য ডিজিজ অনলি বাট দ্য হোল পেশেন্ট, তখন আমাকে সবগুলো বিষয় নিয়েই আলোচনা করতে হয় এবং সবগুলো বিষয় দেখতে হয়। এই জন্য আমি মেটাবলিক হেলথটাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তো আজকে আমরা মেটাবলিক হেলথ নিয়ে অল্প কিছু কথা আলোচনা করব। এগুলো কথা আমি আশা করি আপনারা অনেকে জানেন, বা অনেকে হয়তো বা আচ্ছা আচ্ছা জানেন। তো ব্যাপারগুলো আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। আই হোপ দ্যাট মোস্ট অফ ইউ আর দ্য ডক্টর, সো আমার মনে হয় আপনাদের পড়ালেখার মধ্যে এইগুলো আছে। কিছু কিছু ধারণা আমাদের কাছে স্বচ্ছ না বলে আমি এটা পরিষ্কার করছি, লেটেস্ট যেসব ধারণা আসছে। তো আপনাদেরকে আমি উৎসাহ দেব, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমার লেকচারটা শেষ হওয়ার পরে। তো আজকের লেকচারটা আমি একটু খাপছাড়া ভাবে দেব। তো আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন এবং আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো এমন কোনো কথা না। যদি আমি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি পরবর্তী ক্লাসে আমি আশা করি সেই প্রশ্ন উত্তর তৈরি করে আপনাদের কাছে পেশ করব। তো
তো আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা শেয়ার করছি। আমার পাওয়ার পয়েন্টকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা যেহেতু মেটাবলিক হেলথ নিয়ে কথা বলছি, আমি বাংলাতেই বলছি তাহলে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমি আশা করছি সবাই, কেউ যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি ইংলিশে কথা বলবো, যদি ইংলিশে স্লাইড লেখা আছে। তো যেহেতু বাংলা ভাষাভাষী আমরা আছি, সেক্ষেত্রে আমি বাংলাতেই কথা বলছি। আমরা মেটাবলিক হেলথ নিয়ে আমরা আলোচনা করব। তো মেটাবলিক হেলথের একটা সংজ্ঞা আছে, এখানে দেখেন সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে। The metabolic health can be defined as having ideal level of blood sugar, triglyceride, high density lipoprotein, cholesterol, blood pressure and waist circumference without using medication. এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইদাউট ইউজিং মেডিকেশন, অর্থাৎ আমরা মেডিকেশন ব্যবহার না করে যদি আমাদের একটা আইডিয়াল লেভেলে যদি ব্লাড সুগার লেভেল থাকে, আমাদের রক্তে যে ট্রাইগ্লিসারাইড টিজি এটা যদি ঠিক থাকে, আমাদের এইচডিএল যদি ঠিক থাকে, আমাদের এইচডিএল আমাদের ব্লাড প্রেশার যদি ঠিক থাকে, আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স অর্থাৎ আমাদের পেটের যে মাপ এটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে সেটাকে আমরা মেটাবলিক হেলথ বলছি। এই মেটাবলিক হেলথের সংজ্ঞার ঠিক বিপরীতে যদি আমরা যাই, তাহলে সেটাকে বলবো মেটাবলিক ডিসঅর্ডার। সো মেটাবলিক হেলথটা জানলাম, তাহলে মেটাবলিক ডিসঅর্ডারটাও আমরা জানতে পারবো। কেন এটা ইম্পর্টেন্ট? যেহেতু এইসব ফ্যাক্টরগুলো ডাইরেক্টলি আপনার একটা ব্যক্তির হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং স্ট্রোকের সাথে সম্পর্কযুক্ত থাকে। সো মেটাবলিক সিনড্রোমে যাওয়ার আগে আমি আপনাদেরকে মেটাবলিক সিনড্রোমের এই শব্দটা এবং এর যে রিসার্চ ওয়ার্ক আছে এইটার একটা হিস্ট্রি জানাতে যাচ্ছি। এই হিস্ট্রির মধ্যে অনেক কিছু ভেসে আসবে, আমার মনে হয় হিস্ট্রিটা আমরা অনেকে জানি না। তো হিস্ট্রিটা আমাদের একটু জানা দরকার। এই হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পারবো যে সারা পৃথিবীতে কিভাবে রিসার্চ ওয়ার্কগুলো এগিয়েছে, কিন্তু আমরা এই রিসার্চের হিস্ট্রিগুলো না জানার কারণে আমরা অনেক কিছুই আমাদের কাছে আবছা থেকে যায়। সো 1920-তে ডায়াবেটিসের যে রিস্ক ফ্যাক্টর গুলো, এইটা নিয়ে আপনার আলোচনা করতে গিয়ে মেটাবলিক সিনড্রোমটা প্রথম মানুষের নজরে আসে। এবং 1950-তে মেটাবলিক সিনড্রোমের এই কয়েনটা উল্লেখ করা হয়, যদিও শব্দটাকে মেটাবলিক সিনড্রোম হিসেবে ব্যবহার করা হয় নাই, কিন্তু মেটাবলিজম থেকে যে এই ফ্যাক্টরগুলো মেটাবলিজমের সাথে জড়িত, এই কথাটা আপনার প্রথম আপনার সায়েন্টিস্ট জগতে এটা আসে। তো 1970-তে এইটা আপনার ব্যাপকভাবে মেটাবলিক সিনড্রোম গুলোর নামগুলো, বিভিন্ন নামগুলো আলাদা আলাদা ভাবে আসছিল, কিন্তু মেটাবলিক সিনড্রোম শব্দটা তখনও আসেনি। সেটার যেই ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। সো 1947-এ ফ্রেঞ্চ ফিজিশিয়ান জেন ভগ উনি একটা জিনিস নোটিস করেন যে যাদের আপনার উপরের বডির ওবেসিটি থাকে, অর্থাৎ যাদের স্থূলকায় থাকে, হ্যাঁ, তাদের সঙ্গে দেখা গিয়েছে যে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস, ডায়াবেটিস এবং কিডনি স্টোন এবং গাউট, এইগুলোর একটা সরাসরি সম্পর্ক পাওয়া গিয়েছিল। এছাড়াও অন্যান্য যারা আপনার বিজ্ঞানী আছেন, যেমন অ্যাভোগাড্রো, ক্রিপলডি, এদের কলিগরা কিছু 6 জন ওবেস ব্যক্তির উপরে তার পরীক্ষা করে দেখেছেন যে ডায়াবেটিস, হাই ব্লাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল, এগুলোর সঙ্গে আপনার লো ক্যালোরি ডায়েট বা লো কার্বোহাইড্রেট ডায়েটের একটা অত্যন্ত ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। এটা আমি বলছি 1947, কিন্তু তারা এটা এস্টাবলিশ করতে পারেনি যে আসলে ব্যাপারটা কি। 1977-এ আপনার হারম্যান হার্লার, উনি আপনার প্রথম মেটাবলিক সিনড্রোম এই শব্দটা উনি উল্লেখ করেন, এবং উনি আপনার এটাকে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর গুলোর সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা যোগাযোগকে উনি দেখানোর চেষ্টা করেন। উনি প্রথম বলেন যে মেটাবলিক সিনড্রোম নামে একটা শব্দ উল্লেখ করেন। একদম সেই বছরেই আপনার সিঙ্গার নামে এক ব্যক্তি আছেন, সায়েন্টিস্ট ছিলেন, উনি এই টার্মটাকে আরো এলাবোরেটলি আপনার ডেসক্রাইব করেন এবং উনি দেখানোর চেষ্টা করেন যে আমাদের রক্তের মধ্যে যে লিপিডটা থাকে তার সঙ্গে ওবেসিটি, গাউট, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের অত্যন্ত একটা সুন্দর একটা যোগাযোগ রয়েছে। 1978-এ জেরাল্ড ফিলিপ উনি ইন্ট্রোডিউস করেন একটা কনসেপ্ট যে
আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্টের যে অ্যাটাক আছে, এইটা শুধুমাত্র যে হার্ট ডিজিজের সাথে সম্পর্ক তা না, এইটা আপনার ওবেসিটি এবং অন্যান্য যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বললাম মেটাবলিক, তাদের সাথেও সম্পর্কযুক্ত। He described the presence of these risk factors as a constellation of abnormalities, and they included glucose intolerance, hyperinsulinemia, and high level of triglyceride, glucose, cholesterol, and insulin. So 1978 জেরাল্ড ফিলিপ প্রথম আপনার ইনসুলিনকে এটার সঙ্গে যুক্ত করেন এবং উনি বলেন যে শুধুমাত্র গ্লুকোজ ইনটলারেন্সটাই না, সঙ্গে সঙ্গে হাইপার ইনসুলিনিমিয়া বা ইনসুলিন যে ইনক্রিজ, এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার সঙ্গে আপনার মেটাবলিক ডিসঅর্ডার অন্যান্য জিনিসগুলো জড়িত আছে। এই প্রথম উনি ইনসুলিনকে এটার সঙ্গে যুক্ত করেন। পরবর্তীতে জেরাল্ড রেভেন উনি এই মেটাবলিক সিনড্রোমের নতুন একটা নাম দেন। উনি বলেন যে এটা হলো সিনড্রোম অফ এক্স বা এক্স সিনড্রোম। তো 1991 সালে ফেরিনি এট এল উনি ওনার আর্টিকেল পাবলিশ করে এবং সেখানে উনি লেখেন হাইপার ইনসুলিনিমিয়া অর্থাৎ রক্তের মধ্যে যে ইনসুলিন বেড়ে যায়, দ্য কি ফিচার অফ দ্য কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক সিনড্রোম। অর্থাৎ আমাদের যে হার্টে যেসব রোগগুলো হয়ে থাকে, যেমন আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক বলেন, আইএসডি বলেন, মাইগ্রেন ইনফার্কশন বলেন, এই যে কার্ডিওভাস্কুলার যে রোগগুলো, সেগুলোর সঙ্গে এবং মেটাবলিক সিনড্রোমের ব্যাপারে হাইপার ইনসুলিনিমিয়া অর্থাৎ রক্তের মধ্যে ইনসুলিন যে বেড়ে যাওয়া, এটার একটা অত্যন্ত সূক্ষ্ম একটা যোগাযোগ রয়েছে এবং এটাকে কি ফিচার বলা হচ্ছে। সো এই কথাটা আমরা খেয়াল রাখবো, যেহেতু আমাদের পরবর্তীতে আসবে যে হাইপার ইনসুলিনিমিয়া ব্যাপারটা কি। এবং হ্যাফনার এট এল এই পরবর্তীতে আপনার এই মেটাবলিক সিনড্রোমে আরেকটা নাম দেন, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা যখন জানতে পারবো তখন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম জানতে পারবো। তবে এই সময় থেকেই কিছু কিছু বিজ্ঞানীরা মেটাবলিক সিনড্রোমের জায়গায় ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমটাকে উল্লেখ করতে থাকেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা অত্যন্ত সুন্দর একটা নাম ইনসুলিন রেজিস্ট্যান্স, এই জন্য যে এই ইনসুলিন রেজিস্ট্যান্স শব্দটা বললে আসলে ইনসুলিন প্রতি গুরুত্বটা আসে, যেহেতু ইনসুলিন শব্দটা আমরা লং টাইম লাস্ট 70 ইয়ার্স ইনসুলিন ব্যাপারটা আমরা আসলে ইগনোর করে আসছিলাম এবং এখনো পর্যন্ত অনেক সায়েন্টিস্ট এবং ডক্টর আমরা এটাকে ইগনোর করার চেষ্টা করে থাকি। সো ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম যখন আমরা শব্দের উল্লেখ করব তখন ইনসুলিন দিকে আমাদের নজরটা যাবে এবং হাইপার ইনসুলিনিমিয়া যে কি ফিচার অফ দ্য কার্ডিওভাস্কুলার মেটাবলিক সিনড্রোম সেই ব্যাপারটা আমাদের বুঝে আসবে। সো মেটাবলিক সিনড্রোম সম্বন্ধে আমরা যা পড়লাম সেখানে আমরা দেখলাম যে আমাদের এই 5টা ফিচার আছে। একটা হলো অ্যাবডোমিনাল ওবেসিটি, অর্থাৎ আমাদের যে পেটের যে মাপ আছে সেটার সাথে আমাদের লেন্থের যে একটা রেশিও আছে, এটা যদি আমাদের বেশি থাকে সেক্ষেত্রে আমরা মেটাবলিক সিনড্রোমের একটা ফিচার বলবো। আর হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি থাকে এবং আমাদের এইচডিএল লেভেল যদি কম হয়ে যায়, যেটাকে আমরা ভালো কোলেস্টেরল বলি। সো এগুলোর মধ্যে যদি অ্যাটলিস্ট 3টাও পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাকে বলি মেটাবলিক সিনড্রোম। তো এটা হলো আমাদের মেডিকেল বইয়ের কথা, কিন্তু বিভিন্ন সংস্থা যেমন ইউরোপিয়ান গ্রুপ অফ স্টাডি অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, তারা আবার এটার সঙ্গে একটু বিমত পোষণ করেন। তারা সেন্ট্রাল ওবেসিটিকে রেখেছেন, ডিসলিপিডিমিয়াকে রেখেছেন, ব্লাড প্রেশারকে রেখেছেন, প্লাজমা গ্লুকোজকে রেখেছেন। মাপের লাইনে তারা কিছুটা কম বেশ করেছেন। তারা বলেছেন যে ব্লাড প্রেশার যদি 140/90 থাকে কিংবা কারো যদি হিস্ট্রি থাকে সে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফিচার বলবো। যেখানে WHO 1999-এ ওনারা আবার এই সবগুলোর সঙ্গে আবার আরেকটা জিনিসকে যোগ করেছেন, সেটা হলো মাইক্রো অ্যালবুমিনুরিয়া। অর্থাৎ যদি আমাদের ইউরিনের মধ্যে অ্যালবুমিন অল্প পরিমাণে বের হয়, কতটুকু ইউরিনে অ্যালবুমিন এক্সক্রিশন যদি আপনার মোর দেন 20 মাইক্রোগ্রাম পার মিনিট হয়, তাহলে ওনারা বলতে চাচ্ছেন যে WHO ক্রাইটেরিয়াতে যে এইটাও একটা মেটাবলিক সিনড্রোমের অংশ। এছাড়াও ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন অর্থাৎ IDF 2006-এ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে অথবা সিনড্রোম এক্স নিয়ে আপনার কথা বলেছেন, তারাও এই ফিচারগুলোকে এখানে যোগ করেছেন, তবে আপনার প্যারামিটারগুলো কিছুটা একটু ভিন্ন থাকে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে মেটাবলিক সিনড্রোম আসলে যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম বলছি, সেটা আসলে মোটা দাগে 5টি জিনিসের সমন্বয়: ভিসেরাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি। বেটার টু টক ভিসেরাল ওবেসিটি, কারণ ভিসেরাল ওবেসিটি মানে
হলো আপনার অর্গান যে ওবেসিটিটা আছে সেগুলা। অনেক সময় আমরা ফ্যাট ওবেসিটিকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, আসলে অর্গান ওবেসিটিটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেননা অনেক ব্যক্তি আছেন যারা আপনার লিন এন্ড থিন, চিকন চাকন মানুষ, কিন্তু তাদের লিভারের মধ্যে চর্বি জমা, তাদের হার্টে চর্বি জমা এবং অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে। তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা নতুন নামে আমরা অভিহিত করি, সেটাকে বলা হয় টফি, TOFI, টফি। টফি মানে হলো থিন আউটসাইড ফ্যাট ইনসাইড। সো সবাই যে মোটা হতে হবে এমন এমন কথা না, কিন্তু ভিসারাল ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য মেটাবলিক সিনড্রোম। অর্থাৎ চিকন চাকন হলেও কিন্তু মেটাবলিক সিনড্রোম হতে পারে, সেক্ষেত্রে যদি তার ভিসারাল ওবেসিটি থাকে। সো আরেকটা হলো লো এইচডিএল কোলেস্টেরল, এবং আরেকটা হলো হাই ট্রাইগ্লিসারাইড, হাইপারটেনশন, এবং একটা হাই ব্লাড সুগার। তবে বর্তমানে এইচডিএল এবং টিজি আলাদাভাবে না দেখে এটার একটা রেশিওকে দেখার চেষ্টা করা হয়। অর্থাৎ টিজি এবং এইচডিএল এর যে রেশিও, এটা যদি আপনার 3-এর নিচে থাকে তাহলে আমরা বলি সেফ সাইড, আর যদি 3-এর উপরে হয় সেক্ষেত্রে আমরা বলি পার্সনটি ওবেস এবং এনার হাইপার কোলেস্টেরমি আছে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমি আছে, এবং এটা ওয়ান অফ দ্য ফিচার অফ দ্য মেটাবলিক সিনড্রোম। সো আমরা একটা নতুন ব্যাপারে আপনাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করছি, ভিন্ন অঙ্গিকে আমি একটুখানি কথাগুলো বলছি। সাপোজ আমরা কোনো জিনিসের ট্রিটমেন্ট দিতে যাচ্ছি, সো সেই জিনিসের ট্রিটমেন্ট আমরা দুই ভাবে দিই, একটা হলো ট্রিটমেন্ট অফ সিমটম, আর আরেকটা হলো ট্রিটমেন্ট অফ কজ। সো ট্রিটমেন্ট অফ সিমটমস এবং ট্রিটমেন্ট অফ কজ। সাপোজ একজন জ্বর নিয়ে আসলো, তো আমি জ্বরের ট্রিটমেন্ট যদি দেই নাপা দিব, আর যদি জ্বরের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি যেটা টাইফয়েড না এটা করোনা হয়েছে, তাহলে তার জন্য একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, সেটাকে বলি আমরা ট্রিটমেন্ট অফ কজ। সো আমরা এটা জানি যে ট্রিটমেন্ট দুই ভাবে দিয়ে থাকি, ট্রিটমেন্ট অফ সিমটম, ট্রিটমেন্ট অফ কজ। সো ট্রিটমেন্ট অফ কজ যখন আমরা বের করার চেষ্টা করি, তখন আমাদের মেডিকেল সায়েন্সে একটা সিস্টেম আছে যে কিভাবে কজটা নির্ণয় করা হয়। এই কজটা নির্ণয় করার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা ফেমাস পদ্ধতি হলো রুট কজ অ্যানালাইসিস, যেটাকে আমরা বলি যে সার্চ ফর দা হোয়াই, WHO হয়, আমরা খুঁজে বের করবো যে কেন কেন কেন। সো এটা আমরা এই অ্যানালাইসিস পদ্ধতিটা ব্যবহার করে আমরা ট্রিটমেন্ট অফ কজটাকে বের করার চেষ্টা করি। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যে একজন ব্যক্তি আমার কাছে ম্যালাইজ, তারপর উইকনেস এবং ইনক্রিজ ইউরিন নিয়ে আসলো, ফ্রিকোয়েন্সি অফ ইউরিন নিয়ে আসলো। আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তাকে কিছু ল্যাব টেস্ট দিলাম, এবং আমরা দেখলাম যে আমরা জিজ্ঞেস করলাম কেন তার এই অবস্থায়। কিছু পরীক্ষা করার পরে আমরা দেখতে পেলাম যে তার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল থেকে বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা এটাকে ডায়াবেটিস বলে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা জিজ্ঞেস করলাম যে কেন এটা বেড়ে গেল, তখন আমরা বই পুস্তক হিসাবে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা দুটা কারণ থাকতে পারে। একটা হলো যে ইনসুলিন হয়তো বেরি হচ্ছে না তার প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, সো এটাকে নাম দিয়েছি আমরা টাইপ 1 ডায়াবেটিক। আবার এমন হতে পারে ইনসুলিন বের হচ্ছে কিন্তু এটা সাফিসিয়েন্ট না যেটা সেলের উপরে কাজ করতে পারে, সেটাকে আমরা নাম দিয়েছি টাইপ 2 ডায়াবেটিস। সো এইভাবে আমরা একটা রুট কজ অ্যানালাইসিস করে আমরা আগানোর চেষ্টা করতে পারি। কিন্তু নো ইনসুলিন সিক্রেটেড বাই দা বিটা সেল, এটা কিন্তু এটা কেন এটা হলো, এখানে যে আমরা কেন বলি, তখন আমরা জানতে পারবো যে এটা একটা কনজেনিটাল বা জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর হতে পারে, যে তার বিটা সেলই হয়তো তৈরি হচ্ছে না, এটাই হয়তো বা আপনার ডিস্টর্টেড সেল আছে। তো সেক্ষেত্রে আপনার ইনসুলিনটা সিক্রেশন হওয়ার সম্ভাবনা নেই, এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ বলতে পারি আমরা। সো এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা বলি যে আপনার ইনসুলিন তৈরি হয় না। সো এইভাবে আমরা রুট কজ অ্যানালাইসিস দিয়ে আমরা কজটাকে বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো এক্সোজেনাস ইনসুলিন আমরা দিতে পারি। কিন্তু যদি কজটা এরকম হয় ইনসাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন বাই দ্য বিটা সেল, তখন আমরা যখন কারণ জিজ্ঞাসা করলাম যে কেন, তখন আমরা কারণ জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি যে এটা বিটা সেল এক্সজস্টেড হয়ে গেছে। আমি এই পর্যন্ত রাখছি এবং আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন আশা করছি যে বিটা সেল এক্সজস্ট হয়ে যাওয়া এই সম্বন্ধে আপনাদের ধারণাটা আমি জানতে চাচ্ছি। আমাকে কেউ আপনারা এই সম্বন্ধে একটু বলতে পারেন কি, যে আমরা যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলি যে ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ বিটা সেল, অর্থাৎ বিটা সেল থেকে ইনসুলিনটা সাফিসিয়েন্ট পরিমাণে বের হচ্ছে না, তো এটার মানেটা কি, আপনারা কি বুঝছেন? বা এটার উত্তর যদি বলি যে কেন যে বিটা সেলটা এক্সজস্টেড হয়ে গেছে, আমাদের ডায়াবেটোলজিস্টরা বলে থাকেন সাধারণত, উইথ হাম্বল আমি আপনাদেরকে প্রকাশ করছি যে এটা সম্বন্ধে আপনাদের কোনো ধারণা আছে কিনা বলেন আপনারা, কেউ যদি একজন বলতে পারেন ভালো হয়।
এক্সস্টেড মানে হচ্ছে যে স্যার যদি আগে পূর্বে কোনো পেশেন্টের বা কোনো মানুষের বেটা সেল বেশি কাজ করে, যেটুকু কাজ করা দরকার তার থেকে বেশি কাজ করছে ডিউ টু হয়তো অনেক ধরনের আমরা আমাদের লাইফস্টাইল হ্যাবিটেশনের কারণে, তখন পরবর্তীতে বেটা সেলটা আর আগের মতো কাজ করতে পারে না। সো আগের মতো কাজ না করতে পারলে ইনসুলিনের প্রপার যে সিক্রেশনটা সেটা হয় না। এইটাকে মেন করে কিনা স্যার? আচ্ছা, ঠিক আছে, এইটা একটা ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমাদের পূর্ববর্তীতে আমাদের ডায়াবেটিক স্যারেরও আমাদেরকে এই ব্যাখ্যাটা দিতেন আর কি, যে কোন একটা কারণে এনভায়রনমেন্টের কোন একটা কজের কারণে বিটা সেল প্রচুর পরিমাণে কাজ করছে, এখন সে হাঁপিয়ে পড়েছে আর সে প্রোডাকশন করতে পারছে না। এটা একটা কারণ, এটাকে বলি বিটা সেল এক্সজস্টেড। বিটা সেল এক্সজস্টেড বলতে আর কারো কোনো ধারণা আছে কিনা বলেন? বিটা সেল এক্সজস্টেড সম্বন্ধে আর কারো কোনো ধারণা আছে কিনা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু আসলে। হ্যাঁ, এখান থেকে এই কজটা যখন আমি জানতে পারবো তখন আমি ট্রিটমেন্টটা আমি দিতে পারবো। যদি কজ না জানি তাহলে আমাকে একজন ট্রিটমেন্ট শিখিয়ে দিলে আমি মুখস্থ বিদ্যার মতো ট্রিটমেন্টটা দিব, কিন্তু আসলে এটা ঠিক না ব্যাঠিক এটা কিন্তু যাচাই করা কঠিন হয়ে যাবে। সো আমরা কিছু লিটারেচার, আমরা একটু একটা লিটারেচার দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। আমি দেখি আমার অনলাইন খোলা আছে, তো আমি একটা লিটারেচার দিকে যাচ্ছি। স্যার এটা কি এরকম নাকি স্যার, যে যখন আমরা স্যার মানে যেহেতু স্যার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় টাইপ 2 ডায়াবেটিসে, ওই জন্য স্যার বিটা সেল কাজ করতে করতে এক্সহস্ট হয়ে গেছে, এরকম স্যার বিষয়টা? সরি, আমি কে জানি কথা বলেছেন, আমি কথা শুনতে পারিনি, সরি। জি স্যার, মানে স্যার বিটা সেল এক্সহস্টেড মানে স্যার যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় সেহেতু বিটা সেল স্যার মানে মানে রেজিস্ট্যান্স হয়ে কাজ করতে করতে এক্সহস্ট হয়ে যাচ্ছে, বিষয়টা কি এরকম? এই যে ব্যাপারটা কিন্তু একটা, এটা এটা হাইপোথিসিস, হ্যাঁ, যে কাজ করতে করতে, এই যে আমি বলছি, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যারা পূর্বপুরুষ, যারা 150 বছর বাঁচছেন, 100 বছর বাঁচছেন, যারা 1000 বছর বাঁচছিলেন, তাদের বিটা সেল কিরকম কাজ করেছিল? তাদের বিটা সেল কি আমাদের থেকে অনেক বড় ছিল নাকি বলেন? না স্যার, তাদের বেটা সেল বড় ছিল না, কিন্তু তাদের লাইফ স্টাইল এরকম ছিল না। আমরা এই যে হোয়াইট সুগার খাচ্ছি, আমরা বার্গার খাচ্ছি, আমরা সব ধরনের উল্টাপাল্টা খাবার খাচ্ছি, এই দ্যাটস দ্য টপ। এটা হলো এনভায়রনমেন্টাল, এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দ্যাটস দ্য সায়েন্স। ইয়া, দ্যাটস দ্য সায়েন্স। এটা একটা সায়েন্স হতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো একটা অ্যানসার আপনার। আমরা স্যার কোনো রকমের ওয়ার্কআউট করি না, তারা তো তাদের লাইফ স্টাইলটা সারা দিন কাজের মধ্যেই থাকতো স্যার, আমাদের মতো এতটা অলস ছিল না স্যার। হ্যাঁ, কথা ঠিক বলেছেন, কিন্তু যখন আপনি দেখবেন যে একজন রিকশা চালকের যখন আপনার ডায়াবেটিস হয়, তখন আপনি কি মনে করেন? স্যার ডায়াবেটিস তো স্যার শুধুমাত্র যে আমার মেটাবলিজম বা আমার ওয়ার্কআউটের উপর ডিপেন্ড করে না স্যার, এটা তো স্যার অনেক সময় স্ট্রেস থেকে হইতে পারে, আবার অনেক সময় জেনেটিক। দ্যাটস দ্য সায়েন্স। হ্যাঁ, এটাই আসল জিনিস, দ্যাটস দ্য সায়েন্স। তো আমি বলছি বিয়ন্ড দ্য বক্স, মানে আমরা যেসব জিনিস কথা বলি তার বাইরেও কিন্তু আমাদের চিন্তা করার একটা স্কোপ আছে। হ্যাঁ, এটাকে বলে রুট কজ অ্যানালাইসিস, মানে কেন কেন ওটা কেন হলো, ইনারটা কেন হলো না, এটা কেন হলো, এটা কিন্তু সায়েন্টিস্টরা এটা খুঁজে বের করে। তো আমাদের ডক্টররা কিন্তু এটা সবসময় খুঁজে বের করেন না। কেন জানেন? আমাদের ডক্টররা পেইড হই আমরা রুগী দেখার জন্য। সো আমি রুগীকে দেখি, আমি বই পুস্তক যা পড়লাম এটা দিয়ে রুগীকে দেখি, কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু পেইড হয় কেনটা বের করার জন্য। সো সায়েন্টিস্ট আর আমাদের ডক্টরদের মধ্যে পার্থক্য এখানটায়। সায়েন্টিস্টরা পেইড হয় কেন বের করার জন্য, তারা যদি কেন বের করতে না পারে দে উইল নট পেইড। আর আমাদেরকে পেইড করা হয় আমরা যেন রুগী দেখি, যার ফলে আমরা হয় কি অনেক সময় ওই জিনিসটার দিকে খেয়াল করি না, যে বিয়ন্ড দ্য বক্স আমরা চিন্তা করার চেষ্টা করি না আমরা। সাইদুর রহমান, মিটিং এর টাইম শেষ হয়ে গেলে আবার দিবেন নাকি? না, এটা আপনি যতক্ষণ আনলিমিটেড। আচ্ছা, ঠিক আছে। আনলিমিটেড। এখন আমি আপনাদের সামনে একটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের একটা আর্টিকেল সামনে দেখাচ্ছি। দেখেন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে অ্যাসোসিয়েশন অফ প্যানক্রিয়াস ফ্যাট উইথ ইম্পেয়ার্ড ইনসুলিন সিক্রেশন ডিপেন্ডস অন লিভার ফ্যাট এন্ড সার্কুলেটিং ফ্যাটি অ্যাসিড। মানেটা কি?
এই আর্টিকেলের মধ্যে অত্যন্ত সুন্দর একটা আর্টিকেল। এই আর্টিকেলে বোঝা গেল আমরা যেমন জানি যে ফ্যাটি লিভার হয়, ঠিক তেমনি ফ্যাটি প্যানক্রিয়াস নামে একটা শব্দ আছে। অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা সেলে যখন ফ্যাটটা জমা হওয়া শুরু করে, তখন ওই বিটা সেলটা আপনার ঠিক মতো ফাংশন করতে পারে না, যার দরুন সে ইনসুলিনটা প্রপারলি সিক্রেশন করতে পারে না। স্যার এটা স্লাইডটা কিন্তু মনে হয় বিয়ন্ড শো দ্য হয় বক্স। নাই। আপনি যে স্লাইডটা বলতেছেন ওটা মনে হয় শো হয় নাই। শো হয় নাই না? হ্যাঁ, আবার ক্লিক করে দিলে ভালো হয়। স্লাইড শো করতে যে আবার যদি আচ্ছা। এখন কি দেখা যাচ্ছে? জি জি এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই একটা 2018 সালে এটা ডায়াবেটিক আপনারা দেখেছেন এটাতে এটা আপনার হয়েছে, সার্কুলেট হয়েছে। সো এখানটায় দেখা গিয়েছে যে আপনার যাদের আপনার ফ্যাটি লিভারের মতো করে প্যানক্রিয়াটিক ফ্যাটও জমা থাকে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি যে আপনার ডায়াবেটিকের সাথে একটা তাদের সম্পর্কটা দেখেন কনক্লুশনে কি লিখেছে যে pancreatic fat accumulation appears to be harmful for the human beta cell function only when additional factor that is fatty liver, elevated level of the circulating fatty acid are present. তার মানে ইনসুলিন যে আপনার সিক্রেশনটা যে হ্যাম্পার হয়, ইনসুলিন সিক্রেশন হ্যাম্পার হওয়ার পিছনে আরো একটা কারণ থাকতে পারে, সেটা কি যে প্যানক্রিয়াটিকটাই আপনার ফ্যাটি হয়ে গেল। সো প্যানক্রিয়াটিক বিটা সেলের ভিতরে আমাদের ফ্যাট জমা হয়ে যায়, তখনও কিন্তু আপনার ইনসুলিনটা আপনার সিক্রেশন কম হতে পারে। অর্থাৎ অলওয়েজ ইট ইজ নট ট্রু যে বিটা সেলটা এক্সজস্টেড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিটা সেল এক্সজস্টেড হয়ে নষ্ট হয়ে যায় শুধুমাত্র কখন, এটা একটা সায়েন্স আছে, সেটা কি যদি এটা ওভারলোডেড হয়। এখন ওভারলোডেড মানেটা কি? শুধু কি আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ব্যাপারটা তা না। বিটা সেল এক্সজস্টেড হয় শুধুমাত্র এটা আপনি জানিয়ে রাখেন, শুধুমাত্র যদি আপনি এই বিটা সেলের উপরে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করেন মেডিকেশন দ্বারা, নট ফুড। অর্থাৎ আপনি হাজারো সুগার খান, হাজারো কিছু খান, বিটা সেল এক্সজস্টেড হবে না। বিটা সেলের কাজই হলো সে ইনসুলিন বের করতে থাকবে, একে পরে বের করতে থাকবে, বের করতেই থাকবে সে। আপনি যতদিন চাচ্ছেন ততদিন বের করবে, যতক্ষণ পর্যন্ত আপনি সেটাকে নষ্ট না করবেন কোনো মেডিকেশন দিয়ে, অথবা খুঁচিয়ে, অথবা ক্যান্সার বানিয়ে, অথবা ফ্যাট জমা না করে, ততক্ষণ পর্যন্ত বিটা সেল আপনাকে সাপোর্ট দিতে থাকবে। এক্সজস্টেড শব্দটা মানে হলো বিটা সেলটা ক্রাশ করে, নেক্রোজড হয়ে যায়। সেটা দুইটা ক্ষেত্রে হয়। যদি আমরা মানে সালফোনারেজ ইয়ারেজ ড্রাগ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, এটা সারের মতো। একটা জমির মধ্যে সে আপনার 2 টন আপনার খাদ্য দিতে পারে, কিন্তু সেখানে যদি আপনি অতিরিক্ত সার ব্যবহার করেন, তো 2 টনের জায়গায় সে 2.5 টন দিবে, 4 টন দিবে, একটা পর্যায়ে সে আর দিতেই পারবে না, মাত্র আধা টন সার দিবে। একসময় আর সার দিলেও আর সে ফলন দিতে পারবে না। কেন? ওই জমির উর্বর শক্তি তখন নষ্ট হয়ে যায় অতিরিক্ত সার দিলে, অর্থাৎ প্রেসার ক্রিয়েট করলে এটা নষ্ট হয়ে যায়। তো আমরা আগে জানতাম কি যে আপনার ডায়াবেটিসটা হওয়ার আগে, যেদিন ধরা পড়লো তার 5 বছর আগের থেকেই আপনার প্যানক্রিয়াসের 30% সেল নষ্ট হয়ে গেছে। আসলে টাইপ 2 ডায়াবেটিসে কখনো বিটা সেল নষ্ট হয় না। দিস ইজ দ্য রিয়েল সায়েন্স, যে টাইপ 2 ডায়াবেটিসে কখনো বিটা সেল নষ্ট হয় না। এটা মাইক্রোস্কোপে দেখা গিয়েছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বিটা সেল তখনই নষ্ট হয় যদি আমরা মেডিকেশন ইউজ করি, আনলেস আদারওয়াইজ ওই বিটা সেলের কাছে ফ্যাট অ্যাকুমুলেশনে ফ্যাট নেক্রোসিস হয়। ও ফ্যাটের নেক্রোসিসের কারণেও বিটা সেলটা এরকম হতে পারে। সেটার কথাই আমরা আপনাকে দেখাবো। এই যে একটা ছবি দেখেন, এটা হলো ফ্যাটি লিভারটা হলো ডান দিকে দেখাচ্ছি, এটা হলো নর্মাল লিভার, আর এটা হলো ফ্যাটি লিভার। এই যে ফ্যাট ডিপোজিট হয়ে গেছে দেখেন, যেটা আপনার স্টিটোটিক লিভার বলি। আর ঠিক একইভাবে এটা হলো নর্মাল প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা, সুন্দর সেলগুলো দেখা যাচ্ছে। এটা হলো ফ্যাট নেক্রোটিক প্যারেনকাইমা, এবং একটা পর্যায়ে ভিতরে হেমোরেজ হয়, ব্লিডিং হয়, এবং একটা সময় এটা যে ব্লাড ভেসেলস গুলো থাকে সেগুলো নেক্রোটিক ওয়াল হয়ে যায়, ইনফ্ল্যামেশন তৈরি হয়ে থাকে। সো এটা হলো ফ্যাটি প্যানক্রিয়াস। এরকম একটা প্যানক্রিয়াস থেকে আমরা কখনো আশা করতে পারি না যে আমাদের ইনসুলিনটা বের হয়ে আসবে, অর্থাৎ তখন ইনসুলিনটা কমে যায়। কিন্তু লিটারেচারে যে জিনিসটা বলেছে যে দিস ইজ রিভার্সেবল। কি রিভার্সেবল? অর্থাৎ এই কথা বলা হচ্ছে যে এই জিনিসটাকে যদি আমরা আমাদের ডায়েটের মাধ্যমে আবারও আমরা চেষ্টা করি, সেই ক্ষেত্রে এই বিটা সেলটা আপনার পুনরায় আবার এই ফ্যাটটাকে সরিয়ে দিতে পারে এবং এটা আবারও আসে। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে এই যে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন বাই দ্য বিটা সেল, কেন? আমরা শুধু একটা জানি যে বিটা সেল এক্সজস্টেড হয়ে গেছে, আর এক্সজস্টেড মানে বিটা সেল অলরেডি ডেস্ট্রয় হয়ে গেছে। সো এই এক্সজস্টেড এবং ডেস্ট্রয় এর পিছনে অনেকগুলো কথা আছে।
এই এক্সজস্টেডটা যদি আমরা মনে করি যে বিটা সেলটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি বাইরে থেকে ইনসুলিন সাপ্লাই দিবেন। আর যদি আমরা জানি যে এক্সজস্টেড মানে নষ্ট হয়ে যাওয়া না, এক্সজস্টেড মানে হলো সে ক্লান্ত হয়ে গেছে। কিভাবে ক্লান্ত হয়েছে? প্যানক্রিয়াটের বিটা সেলের মধ্যে ফ্যাট জমা হয়ে গেছে, এটাকে প্যানক্রিয়াটিক ফ্যাটি প্যানক্রিয়াসিস বলি আমরা। তখন আমরা কিন্তু ইনসুলিন দিব না, তখন ওই ফ্যাটটাকে বের করার আমরা চেষ্টা করব। ক্যান আই মেক ইট আন্ডারস্ট্যান্ড? আমি কি এটা বুঝাতে পেরেছি? সো জি। আমরা যখন ট্রিটমেন্ট অফ কস্টটা জানতে পারবো, রিয়েল কস্টটা কি, ওয়াই করে, তখন কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে আমরা সাজাতে পারবো। যদি আমাদের ওয়াইটা জানাটা যদি ভুল হয়ে থাকে, তাহলে ট্রিটমেন্টও আমাদের ভুল হয়ে যাবে। এটা আপনারা দেখেছেন যে ফ্যাটি লিভারটা কিভাবে আপনার আস্তে 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 ফ্যাটি লিভারটা কিভাবে আপনার নর্মাল হেলদি লিভার থেকে ফ্যাটি লিভার হয়, এবং ফ্যাটি লিভার থেকে কিভাবে আপনার ন্যাশ হয়, এবং ন্যাশ থেকে কিভাবে সিরোটিক হয় এবং হেপাটিক হয়। এখানে দেখেছেন যে নিচে লেখাই আছে যে ফ্যাটি লিভার, ন্যাশ এবং সিরোটিক লিভারের মধ্যে এগুলোর জন্য কোনো অ্যাপ্রুভ প্রোডাক্ট নাই, অর্থাৎ অ্যাপ্রুভ কোনো মেডিকেশন নাই যেটা দিয়ে আমরা এটা ঠিক করতে পারবো। কিন্তু সিরোটিক অফ লিভার হলে অথবা হেপাটিক কার্সিনোমা হলে সেক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি আমরা। কিন্তু ফ্যাটি লিভার এবং ন্যাশ এগুলোর জন্য কোনো অ্যাপ্রুভ প্রোডাক্ট বা অ্যাক্টিভ ড্রাগ নেই। শুধুমাত্র সেটাকে কি করতে পারি আমরা? এটাকে রিভার্সেবল করতে পারি। এক কথা, আমরা ডায়েটারি হ্যাবিটকে চেঞ্জ করে দিয়ে আমরা রিভার্স করতে পারি। সো এটা আরেকটা একটা আর্টিকেল, এটা আপনার লিম এল এবং ওনার যে সহযোগীরা এটা এই আর্টিকেলটা দিয়েছিলেন। এখানে যে আর্টিকেলের মধ্যে বলা হচ্ছে যে রিভার্সেবল অফ দ্য টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস কি আমরা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার? আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, এটা আমাদেরকে বলা হয়, এবং বলা হয় যে যার একটা টাইপ 2 ডায়াবেটিস হবে সে আর কোনোদিন ভালো হবে না, এটাকে নিয়ে চলতে হবে। ইট ইজ প্রোগ্রেসিভ, এবং এটা দিনে দিনে খারাপই হবে। সো এইটা 2011 সালে, খুব বেশি দিন আগে না, এটা আপনি দেখেন যে ডায়াবেটোলজিয়া যে জার্নাল আছে সেখানে এটা প্রকাশ হয়েছে। সেখানে আপনার বলা হয়েছে যে রিভার্সাল অফ টাইপ 2 ডায়াবেটিস, normalization of beta cell function in association with decreased pancreas and liver triglyceride, অর্থাৎ যদি আমরা লিভার ট্রাইগ্লিসারাইড এবং প্যানক্রিয়াসটাকে যদি আমরা যদি এটাকে আপনার বিটা সেলে এটাকে যদি আমরা ঠিক করতে পারি, নর্মালাইজ নিয়ে আসতে পারি, অর্থাৎ ফ্যাটটা জমা হয়ে গেছে, নেক্রোটিক হয়ে যাচ্ছে, ওটাকে আমরা নর্মালাইজে নিয়ে আসতে পারি, তাহলে আবারও আমরা টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করতে পারি। তো ওনারা এটার জন্য 11 জন মানুষকে ওনারা ঠিক করেছিলেন যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, এবং তাদেরকে ওনারা কিছু ইন্টারভেনশন দিয়েছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। সো ইন্টারভেনশনের পরে তাদের এই প্যানক্রিয়াস এবং লিভার সেলটাকে আপনার 3 পয়েন্ট যে আপনার ডিকসন ম্যাগনেটিক রেজোনেন্স দিয়ে আপনার টেস্ট করেছেন এবং ফ্যাটটাকে দেখার চেষ্টা করেছেন। সো কনক্লুশনের মধ্যে তারা এসেছেন যে নর্মালাইজেশন অফ both beta cell function and hepatic insulin sensitivity in type 2 diabetes was achieved by dietary energy restriction alone. শুধুমাত্র ডায়েটারি এনার্জি রেস্ট্রিকশন করেই এটাকে রিভার্স করা গিয়েছে। This was associated with the decreased pancreatic and liver triglyceride store, অর্থাৎ লিভারের মধ্যে যে চর্বিটা জমা থাকছে এবং প্যানক্রিয়াসে যে চর্বিটা জমা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ফ্যাটি লিভার এবং ফ্যাটি প্যানক্রিয়াস বলি, শুধু এটাকেই যদি আমরা রিমুভ করতে পারি, ডিক্রিজ করতে পারি, তাহলে আবারও লিভারের সেলগুলো এবং প্যানক্রিয়াসের সেলগুলো আবারও সুন্দরভাবে কাজ করতে পারে, এবং আবারও তার ইনসুলিন সিক্রেশন করতে পারে, এবং আমাদের এই যে গ্লুকোজ মেটাবলিজমকে তারা হ্যান্ডেল করতে পারে। So the abnormalities underlying the type 2 diabetes are reversible by reducing dietary energy intake. So যখন আমি why দিয়ে জানলাম যে আসলে তো ব্যাপারটা যে আপনার প্যানক্রিয়াসে বিটা সেলে এক্সজস্টেড শব্দটার মানে হলো যে এটা পুরোপুরি নষ্ট হয় নাই, এটা প্যানক্রিয়াসে বিটা সেলের মধ্যে আমার ফ্যাট জমা হয়ে এটাকে ফ্যাটি প্যানক্রিয়াস তৈরি করেছে। তো এটা যদি আমি জানতে পারি, তাহলে আমি আমরা এটাকে রিডিউস, এটাকে আমি রিভার্স করতে পারি। হয় সেলকে আপনার স্টিমুলেট করে, সেখান থেকে ইনসুলিনটাকে বের করার চেষ্টা করে, তখন কি হয়, এটা আস্তে আস্তে এক্সজস্টেড হয় এবং একসময় এটা আর কাজ করতে পারে না। সো এক্সজস্টেডের দুইটা অর্থ, একটা হলো যে যদি ড্রাগ দিয়ে আমি করি, আর আরেকটা হলো যে যদি আমি
একটু ওয়েট করি, ইনশাল্লাহ স্যার আসবে অবশ্যই। এখন কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, সরি, আমার কানেকশনটা একটু স্লো হয়ে গেছিল। জি, সো আমরা এখন আমরা যেটা জানবো যে এটার পিছনে একটা ইতিহাস, এটাকে বলা হয় তাহলে কার্বোহাইড্রেট মডেল অফ দুইটা দা। দুইটা বলছিলেন যে বিটা সেল ক্লান্ত হয়ে যাওয়ার দুইটা কজ, একটা হলো যদি আমি মেডিকেশনের হ্যাঁ, মাধ্যমে করি, আর একটা আমরা শুনতে পারি নাই নেটের প্রবলেম জন্য। দুটা কজ হতে পারে। একটা হলো মেডিকেশন দিয়ে আমরা করতে পারি, এটাকে আমি বলি যে আয়াট্রোজেনিক, অর্থাৎ আমরা ডক্টররা করে দিয়েছি, এটা একটা হতে পারে। আরেকটা হয় যে আয়াট্রোজেন শব্দটা কিন্তু শুধু ডক্টরদের সাথেই যুক্ত, এটা কিন্তু ইঞ্জিনিয়ার বা অন্যান্যদের সাথে, আর্কিটেক্টদের সাথে যুক্ত না। অর্থাৎ একটা আর্কিটেক্ট যদি আপনার ভুল বিল্ডিং বানায় আর এটা ধসে পড়ে, বলা হয় না যে আয়াট্রোজেনিক কিলিং, এটা বলে না। কিন্তু ডক্টর যখন একটা রোগীকে যদি ঠিক মতো চিকিৎসা না করে আর সে যেন রোগী ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু বলা হয় আয়াট্রোজেনিক। সো ডায়াবেটিক ড্রাগ দিয়ে যদি আমি আমার বিটা সেলটাকে নষ্ট করি, সেটা কিন্তু একটা আয়াট্রোজেনিক ব্যাপার। আমি জানি, আমি খুব বিনয় সহিত বলছি যে আমি ডায়াবেটিক ড্রাগের বিরুদ্ধে না, কিন্তু এটা চিন্তা করতে হবে আমাদের কজটা কি। যদি আমি কজটা বের করতে পারি এবং সেইভাবে যদি আমি ট্রিটমেন্ট দিই, তো আমার মনে হয় যে এই ট্রিটমেন্টটা ফ্রুটফুল হবে বেশি। এই কথাটাকে বলার জন্য আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। সো এখন আমরা আরেকটা, এই যে আমি বললাম যে এটা ব্যাকগ্রাউন্ড কারণ ইনসুলিন, যে আমাদের ডায়াবেটিকের যে বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার গুলো। এখন আমরা মেটাবলিক ডিসঅর্ডার গুলো কিভাবে আসে, এটার ক্ষেত্রে ইনসুলিনটা কিভাবে কাজ করে, সেটার একটা আমরা ডায়াগ্রাম দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আমরা যখন খাদ্য খাচ্ছি, তখন সেই খাওয়াটার মধ্যে আপনার প্রোটিন থাকে, এই খাওয়াটার মধ্যে আমাদের গ্লুকোজ, তো আমরা কিন্তু দুইটা কার্বোহাইড্রেট কারণ থাকে, এখনো আমাদের ফ্যাট একটা থাকে। শুনতে পারলাম, যে একটা হলো যদি মেডিকেশনের মাধ্যমে আমরা যদি মেডিকেল অ্যাব ইউজ করি, যেটা দরকার নাই সেটা যদি দেই, এটা একটা। আর একটা কজ কি? আরেকটা হলো যে আমাদের যে লাইফস্টাইল বললেন যেটাকে, সেটার কারণে থ্যাংক যদি আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলের মধ্যে যদি আমাদের ফ্যাট জমা হয়, এটাকে ইউ বলি স্যার, ফ্যাটি প্যানক্রিয়াস। থ্যাংক ইউ। সো এখন আমরা একটা একটা মানে হিস্ট্রি দেখাচ্ছি যে কিভাবে আমাদের বিভিন্ন যে ক্রনিক ডিসঅর্ডার গুলো এবং আমাদের যে মেটাবলিক ডিসঅর্ডার গুলো কিভাবে আমাদের শরীরে তৈরি হয়, তার একটা, এটাকে বলি আমরা ফুড মডেল বা কার্বোহাইড্রেট মডেল বলি আমরা। সো এই মডেলটাকে আমরা, বা ইনসুলিন মডেল বলা হয়, ইনসুলিন মডেলটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যখন আমরা খাওয়া খাই, আমাদের খাওয়ার মধ্যে 3 ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকে। একটা হলো কার্বোহাইড্রেট, একটা হলো প্রোটিন, এবং একটা হলো ফ্যাট। তো ফ্যাটের সঙ্গে ইনসুলিনের সম্পর্কটা খুবই দুর্বল। অর্থাৎ আমরা যদি ফ্যাট খাই, ফ্যাটটা বলছি আমরা, ফ্যাটের সঙ্গে কিন্তু ইনসুলিন কিন্তু ইনক্রিজ হয় না। হ্যাঁ, আমি যদি অনেক ফ্যাটও খাই, ইনসুলিন কিন্তু বাড়বে না। কিন্তু যদি আমি প্রোটিন খাই, ইনসুলিনটা কিছু হলেও বেড়ে যাবে। আর আমরা যখন কার্বোহাইড্রেট খাবো, তখন ইনসুলিনের পরিমাণটা রক্তের মধ্যে অনেকখানি বেড়ে যায়। এটা হলো আপনার ইনসুলিনের কাজই হলো আপনার গ্লুকোজ মেটাবলিজম। সো আমরা যখন কোনো খাদ্য খাচ্ছি, মেইনলি আমরা যখন কার্বস জাতীয় খাদ্যগুলো খাচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, আমাদের রক্তের মধ্যে এই খাদ্যটা গিয়ে গ্লুকোজ দিচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেটা অনেকেই জানি না আমরা, আমি আমার রুগীদেরকে এই উদাহরণটা দিয়ে থাকি, যে আপনারা জেনে রাখবেন যে আমার হাতের তালু যতটুকু দেখা যাচ্ছে, এই পরিমাণে যদি একটা আটা রুটি খাই, তাহলে এটার মধ্যে প্রায় 6 থেকে 8 চামচ চিনি থাকে বা গ্লুকোজ থাকে। যদি আমরা 1 প্লেট ভাত, 150 গ্রামের ভাত খাই, সেটার মধ্যে প্রায় 9 চামচ থেকে 10 চামচ গ্লুকোজ থাকে। কোনো কোনো ক্ষেত্রে আপনার বলা হয় যে 15 চামচ গ্লুকোজ থাকে। যদি আমরা 3টা আলু খাই, প্রায় 9 চামচ গ্লুকোজ থাকে। যদি 1 প্লেট নুডলস খাই, প্রায় 6.5 চামচ গ্লুকোজ থাকে। তো এরকম খাদ্যগুলোর মধ্যে গ্লুকোজের পরিমাণ থাকে, বা চিনি বলি আমরা, চিনি বলাটা সহজ। তো এই খাদ্যগুলো যখন আমরা খাবো, তখন আমাদের রক্তের মধ্যে গ্লুকোজটা চলে আসে। তো রক্তের মধ্যে গ্লুকোজটা আসলে খুবই টক্সিক, কেননা রক্তের গ্লুকোজ আমরা কখনই আশা করি না একটা নির্দিষ্ট পরিমাণের বেশি। এই নির্দিষ্ট পরিমাণের বেশি যখন গ্লুকোজ রক্তের মধ্যে থাকে, সেটা আমাদের রক্তের আমাদের বিভিন্ন অঙ্গের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়, স্পেশালি ব্লাড ভেসেলস এর জন্য বলা হয়। সো এই গ্লুকোজটাকে অবশ্যই আমাদের কোষের মধ্যে ঢুকাতে হবে, কেননা কোষের জন্য গ্লুকোজটা দরকার। আর কোষের মধ্যে গ্লুকোজটা ঢুকলেই কোষ কি করবে, সেটাকে ব্যবহার করবে, মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এটিপি তৈরি করবে, এবং কোষ তার মতো করে সজীব এবং সতেজ থাকবে। এর জন্য গ্লুকোজ যে কোষের মধ্যে ঢুকবে, তার জন্য একটা নির্দিষ্ট গেট থাকে, কিন্তু ব্যাপার হলো গেটটা অলওয়েজ লক থাকে। যখনই গ্লুকোজ আসে, এই গেটটা আপনার খোলার জন্য সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াসে যে বিটা সেল আছে,
সেই বিটা সেল থেকে ইনসুলিনটা বের হয়ে আসে। তো ইনসুলিনটা বের হয়ে এসে এখানে একটা লক থাকে যেটাকে আমরা ইনসুলিন রিসিপ্টর বলি। এই ইনসুলিন রিসিপ্টর উপরে গিয়ে ইনসুলিনটা তখন কাজ করে। যেই মাত্র ইনসুলিন রিসিপ্টরে গিয়ে কাজ করে, সঙ্গে সঙ্গে এই গেটটা খুলে যায়। আর গেটটা খোলার সঙ্গে সঙ্গে গ্লুকোজটা রক্তনালী থেকে গ্লুকোজটা আমাদের কোষের মধ্যে চলে আসে। এরপর মাইটোকন্ড্রিয়া এটাকে ব্যবহার করে এবং ব্যবহার করে এটাকে এনার্জি বা শক্তি উৎপন্ন করে। এইটা হলো গ্লুকোজের ইনসুলিনের একটা কাজ, যে গ্লুকোজ কিভাবে রক্তনালী থেকে কোষের মধ্যে ঢুকাবে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলতে পারেন। আমার যে কোনো একজন যারা দর্শক আছেন বলতে পারেন যে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের বোঝা গেছে যে আমরা যখন খাদ্য খাচ্ছি তখন গ্লুকোজ আসছে, কিন্তু এই গ্লুকোজটা রক্তনালীর জন্য খারাপ। এটা আমাদের কোষের ভিতরে ঢুকতে হবে, এর জন্য আলাদা একটা দরজা আছে যেটাকে আমরা গ্লাট বলি, গ্লাট ফোর বলি, বা এই ধরনের দরজা গেট আছে। সেই গেটটা বন্ধ থাকে। এই গেটটা তখনই খুলে যখন প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিনটা বের করে নিয়ে আসে, এবং ইনসুলিনটা এসে তার যে নির্দিষ্ট রিসিপ্টর আছে রিসিপ্টরে বসে, সঙ্গে সঙ্গে গেটটা খুলে যায়। তখন গ্লুকোজটা ভিতরে ঢুকে এবং সেলের যে মাইটোকন্ড্রিয়া তাকে ব্যবহার করে এনার্জি উৎপন্ন করে আমরা দৌড়াদৌড়ি চলাফেরা সবকিছু করছি, আমাদের কোষ সতেজ আছে, আমরা চলাফেরা করছি। সো এই পর্যন্ত হলো ইনসুলিনের একটা কাজ। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ইনসুলিন ইজ দ্য অনলি ওয়ান হরমোন। ইনসুলিনই একমাত্র হরমোন যার কার্যকারিতা আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা কোষের উপর আছে। অর্থাৎ ইনসুলিন একমাত্র হরমোন যার জন্য প্রত্যেকটা কোষে নির্দিষ্ট একটা রিসিপ্টর থাকে। তো ইনসুলিন এই রিসিপ্টর উপরে কাজ করে, কিন্তু ইনসুলিন কিন্তু সব রিসিপ্টরে একই রকম কাজ করে না। এই যে আমি যেখানে দেখাচ্ছি এটা গ্লুকোজ হ্যান্ডেল কিভাবে করে সেটা দেখাচ্ছি, কিন্তু ইনসুলিন কিন্তু এক একটা কোষের উপরে এক এক রকম কাজ করে, এই কথাটা আমরা জানতে হবে। তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট জিনিসের দিকে আমরা টার্গেট করার চেষ্টা করছি, এই জন্য শুধু ইনসুলিনের একটি কাজ নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়া ইনসুলিনের এক একটা কোষের উপর এক এক রকম কাজ আছে। ওভারির উপর ইনসুলিনের যেই কাজ, ব্রেন টিস্যুর উপর ইনসুলিনের সেই কাজ না। আবার মাসেল সেলের উপর ইনসুলিনের কাজটা আরেক রকম। সো আমরা এখানে একটা ইনসুলিনের যে কাজটা আমরা সর্বজন বিদিত যে গ্লুকোজ হ্যান্ডেল করা, এটা নিয়ে আমরা আলোচনা করছি। সো কোনো কারণে যদি ইনসুলিন এই রিসিপ্টরের উপর কাজ করতে না পারে, কোনো কারণে যদি ইনসুলিন এই রিসিপ্টরের উপরে কাজ করতে না পারে, তখন কি হয়, এই যে ইনসুলিনটা রিসিপ্টরে কাজ করে না, তখন এই যে গেটটা, এই গেটটা ওপেন হয় না। যখন গেটটা যদি ওপেন না হয়, তাহলে গ্লুকোজ আমাদের রক্তের নালী থেকে কোষের ভিতরে ঢুকতে পারে না। তখন কোষের ভিতরে ঢুকতে না পারলে কোষ তখন হাঙ্গারে ভোগে, অর্থাৎ কোষ তখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, কোষ তার ঠিক মতো কাজ করতে পারে না। তখন কোষ একটা সিগন্যাল পৌঁছায় ব্রেনের মধ্যে যে আমাকে আবারও খাদ্য দাও, আমার কাছে কোনো গ্লুকোজ বা খাদ্য আসেনি। তো একটু আগে তো আপনি খেয়েছি, তো ব্রেন বলে আমি তো খেয়েছি, তখন বলা হয় যে না, খাওয়া হয়নি, আমি গ্লুকোজ পাইনি। কেন? আসলে তো ইনসুলিন এখানে কোনো কারণে কাজ করতে পারছে না। তখন হয় কি, একটা সিগন্যাল পাঠায় ব্রেনে, ব্রেন তখন আবার আপনাকে সিগন্যাল দেয় যে আবার খাও। তখন ক্ষুধা লাগে এবং আপনি আবারও খাচ্ছেন এবং আবারও গ্লুকোজ আসছে। যেহেতু ইনসুলিন এখনো কাজ করতে পারছে না, আবারও খাদ্য গ্লুকোজ ঢুকছে না, এখান থেকে আরেকটা সিগন্যাল আবার ব্রেনের দিকে যায়। এটা একটা ভিশিয়াস সাইকেল। তো আপনি খাচ্ছেন এবং এই গ্লুকোজটা তৈরি হচ্ছে এবং গ্লুকোজটা ভিতরে ঢুকছে না, কিন্তু কোষ এদিকে হাঙ্গারে হচ্ছে। তো এই ক্ষেত্রে ইনসুলিন কি কাজ করে? তখন কি হয়, ধীরে ধীরে দেহে যখন গ্লুকোজটা আপনি ভিতরে ঢুকতে পারছেন না, তখন রক্তনালীর ভিতরে অবভিয়াসলি গ্লুকোজ বাড়বে। আর রক্তনালীতে যখন গ্লুকোজটা নির্দিষ্ট পরিমাণে বেশি বেড়ে যায়, সেটার জন্যই আমরা বলি ডায়াবেটিস। এটাকে বলি টাইপ 2 ডায়াবেটিস। ইট ইজ নট টাইপ 1 ডায়াবেটিস, ইট ইজ টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো আপনার জন্মগতভাবেই আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না, এখানে ইনসুলিন আসছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। আমরা পরবর্তীতে জানতে পারবো যে ইনসুলিন আচ্ছা আমরা আগাচ্ছি। টাইপ 2 ডায়াবেটিস। এখন এই যে ইনসুলিন যে কোষের উপর কাজ করতে পারছে না, এটার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ ইনসুলিন যখন কোষের কাছে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তখন এটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিনের মূল কাজটা কি? যখনই আমরা খাওয়া খাই, গ্লুকোজটা আসে, তখনই ইনসুলিন গিয়ে কোষের কাছে গিয়ে আপনার নক করে যে দরজা খোলো, গ্লুকোজ এসেছে। তখন দরজা খুলে যায়, ইনসুলিনটা গ্লুকোজকে ঢুকতে সাহায্য করে, তো কোষ আবার গ্লুকোজটাকে ব্যবহার করে। যদি কোনো কারণে ইনসুলিনটা নক করলো কিন্তু সেল তাকে রেসপন্স করলো না, অর্থাৎ সেলের উপর কাজ করলো না,
তখন ইনসুলিনটা কোষের কাছে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। এই বাধাপ্রাপ্ত হওয়াটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। সো যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তখন প্যানক্রিয়াসের বিটা সেল সে মনে করে যে আমার মধ্যে ইনসুলিনের পরিমাণটা কম হয়েছে বলে সে বাধা পাচ্ছে, তখন সে করে কি আরো বেশি পরিমাণ ইনসুলিন বের করার চেষ্টা করে। এটা একটা ফিডব্যাক মেকানিজম বলি আমরা। তখন ইনসুলিন বেশি পরিমাণে বের হতে থাকে, এটাকে বলি আমরা হাইপার ইনসুলিনেমিয়া, অর্থাৎ রক্তের মধ্যে ইনসুলিন বেশি তৈরি হয়ে গেছে। এই যে রক্তের মধ্যে ইনসুলিন বেশি তৈরি হয়ে যাওয়া, অর্থাৎ ইনসুলিন বেশি তৈরি হয়ে যাওয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এর পরবর্তীতে কিন্তু আপনার ডায়াবেটিসটা তৈরি হলো। আমরা যদি বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আগে তৈরি হয়েছে না ডায়াবেটিসটা আগে হয়েছে, এক্ষেত্রে উত্তরটা কি হবে বলেন তো আপনারা? ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সটা আগে তৈরি হয়েছে। তারপরে যখন এই দরজাটা খুলতে পারে নাই, রক্তের মধ্যে গ্লুকোজ তখন বাড়তেছিল, তখন আস্তে আস্তে কি হলো, ডায়াবেটিসটা তৈরি হয়ে গেল। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা আগে হলো, ডায়াবেটিস পরে হলো। কেউ কি বলতে পারবেন এই যে রেজিস্ট্যান্স তৈরি হলো তারপরে ডায়াবেটিস হলো, এই যে আগে আর এই যে পরে, এই যে লাল একটা লাইন, এই ডিস্টেন্সটা কত দিনের? কেউ কি বলতে পারবেন এই ডিস্টেন্সটা কত দিনের? কয় ঘন্টার, কয় মিনিটের? অনেক দিন, এটা নির্দিষ্ট না, অনেক। আচ্ছা, আমরা এটা বলছি এটা অ্যাটলিস্ট 10 ইয়ার্স, অর্থাৎ 1 ডিকেড বলি আমরা। মোর দেন 10 ইয়ার্স, সাম সায়েন্টিস্ট আর সেজ মোর দেন 10 ইয়ার্স। অর্থাৎ যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে 2020 সালে, বুঝতে হবে তার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গিয়েছে 2010 সাল থেকে অথবা তারও আগের থেকে। তাহলে এখন আমি যদি ডায়াবেটিস কারো হবে কি হবে না এই নির্ণয় করার চেষ্টা, নেট মনে হয় সমস্যা। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে যে কারো ডায়াবেটিস আচ্ছা, হবে কি sorry. হবে না, ওই পর্যন্ত আমরা লাস্ট শুনছি। আচ্ছা আচ্ছা, এখন ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস এর মধ্যে যে সময়ের ব্যবধানটা তার সেটা হলো প্রায় 10 বছর। এখন প্রশ্ন হলো আমরা যদি ডায়াবেটিস কারো হবে কি হবে না এটা যদি আমরা বের করতে চাই, তাহলে বলেন 10 বছর আগের থেকেই বের করাটা সম্ভব কিনা? কিভাবে সম্ভব? যদি আমরা গ্লুকোজের দিকে তাকাই তাহলে এটা সম্ভব না, কারণ গ্লুকোজ তো বাড়বে অনেক পরে। কিন্তু যদি আমরা ইনসুলিনের দিকে তাকাই তাহলে সম্ভব। কিন্তু এই ফ্যালাসিটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ঝড় আসছে কিনা এটা জানার জন্য আমি যদি বৃষ্টির জন্য অপেক্ষা করি তাহলে হবে না, আমাকে অন্যান্য প্যারামিটার দিয়ে আমাকে জানতে হবে যে ঝড় আসছে কিনা। এর জন্য আমাদের যে এখন মহাকাশের ভিতরে বিভিন্ন রকম আমরা স্যাটেলাইট দিয়েছি, আমরা তখন বুঝতে পারি যে এই নিম্নচাপ তৈরি হয়েছে, উচ্চচাপ তৈরি হয়েছে, এই চাপ তৈরি হয়েছে, সেটা দিকে ওটা দিকে আমরা বুঝতে পারি যে একটা সাইক্লোন আসবে। সো এটা কিন্তু অনেক আগের থেকে আমরা বলতে পারি, তখন আমরা সতর্কতা সংকেত দিতে থাকি, আমরা 1 নম্বর 2 নম্বর 10 নম্বর পর্যন্ত দিয়ে দিই। দেখা গেল যে আগে সতর্কতা সংকেত দেওয়ার আগেই 1 লাখ মানুষ মরে গেছে, আর এখন 10 নম্বর সতর্কতা সংকেত দেওয়ার পরও কোনো মানুষ মরে না। কেন? এই জন্য যে আমরা অনেক আগে থেকে জানতে পারি আর ওইভাবে আমরা প্রিপারেশন নিতে পারি। সো আমি যদি গ্লুকোজের দিকে তাকাই তাহলে ডায়াবেটিস নির্ণয় করাটা আমার কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আমি ইনসুলিনের দিকে তাকাই, অর্থাৎ আমার ডায়াবেটিসটা যদি আমি ইনসুলিনের মাইক্রোস্কোপ দিয়ে দেখি, ইনসুলিনের লেন্স দিয়ে দেখি, তাহলে কিন্তু আমার এটা নির্ণয় করা 10 বছর আগে, এমনকি তারও আগে সম্ভব হতে পারে। এখানে একটা ফ্যালাসিটা এখানটায়। তো আমি আরেকটু আগাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল যখন স্যার। প্লিজ। জি স্যার, স্যার বলছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে আর 10 বছর গ্যাপ। স্যার তাহলে এতদিন ব্লাড গ্লুকোজ বাড়ছে না কেন? তখন কি ইনসুলিন বেশি সিক্রেশনের কারণে কি গ্লুকোজটা কি তখন নরমাল থাকতেছে? আচ্ছা, এটার উত্তর আমি পরবর্তী একটা স্লাইডে আমি আপনাকে সুন্দর করে গ্রাফ আকারে দিব ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, আপনি কথাটা Okay, খেয়াল sir. রাখবেন কিন্তু, ঠিক আছে? এটা একটা খুব Okay, একটা sir. ভালো একটা প্রশ্ন করেছেন। তাহলে এতদিন কি গ্লুকোজ বাড়ে নাই? না, এতদিন আমি গ্লুকোজ একটা বাড়বে না। প্রশ্ন এই জন্যই তো বললাম, হ্যাঁ এই জন্যই তো বললাম যে ইনসুলিনটা আগে বাধাপ্রাপ্ত হবে, এরপরে ধীরে ধীরে গ্লুকোজটা বাড়তে থাকবে। এখন আমি আপনাকে বলবো যে কেন গ্লুকোজটা বাড়ে নাই, এটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। আমরা জানি যে ইনসুলিনের একটা কাজ হলো গ্লুকোজকে ভিতরে ঢুকানো, এটা হলো 1 নাম্বার কাজ।
সবাই মনে রাখতে পারবেন তো? ইনসুলিনের প্রথম কাজ হলো গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকানো, এটা ইনসুলিন 1 নাম্বার কাজ, ঠিক আছে? এবার ইনসুলিনের দ্বিতীয় কাজটা আমরা বলি। যদি কোনো কারণে ইনসুলিন এই দ্বিতীয় মানে ইনসুলিনের দ্বিতীয় কাজটা কি, যে পরিমাণে গ্লুকোজ সে ভিতরে ঢুকাচ্ছে এটা ঢুকালোই, কিছু গ্লুকোজ তো রয়ে যাবে, সেল তো সব গ্লুকোজ নিবে না, কিছু গ্লুকোজ রয়ে যাবে। এখানেও যদি আপনার পরিমাণের বেশি গ্লুকোজ থাকে, ইনসুলিন তখন তার দ্বিতীয় কাজটা করে। সেই দ্বিতীয় কাজটা কি, ইনসুলিন এই গ্লুকোজটাকে টান দিয়ে ধরে লিভারকে দিয়ে দেয়। তো লিভারকে ট্রান্সপোর্ট করে, লিভার তখন করে কি, এই ইনসুলিনটাকে স্টোর আকারে জমা করে। সেটা কি করে জমা করে? মাসেলের মধ্যে গ্লাইকোজেন আকারে জমা করে এবং কিছুটা সে ফ্যাট তৈরি করতে থাকে। সো এই দুই ভাবে সে গ্লুকোজটাকে জমা করা শুরু করে। এটাকে বলি, এই জন্য ইনসুলিনকে বলি আমরা ফ্যাট স্টোরিং বা গ্লাইকোজেন স্টোরিং হরমোন বলি আমরা। সো ইনসুলিন এর দ্বিতীয় কাজ। এখন কি আপনি বুঝতে পেরেছেন যে সঙ্গে সঙ্গে কেন গ্লুকোজ বাড়ে না? কারণ ইনসুলিন তখন গ্লুকোজকে টান দিয়ে লিভারকে দিয়ে জমা করা শুরু করে। আমাকে প্রশ্নটা কে করেছিলেন আবার একটু বলেন। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমরা কি বলতে পারি না কোনো পেশেন্ট যে অবিস, যে সমস্ত পেশেন্ট তার ডায়াবেটিক আর আগেই যে যদি অবিস থাকে, তাহলে এটা একটা প্রি ডায়াবেটিক একটা সাইন বলতে পারি যে ডায়াবেটিক হওয়ার পসিবিলিটি বেশি। অ্যাজ লাইক আমরা বলি যে ওয়েস্টের যে সার্কামফারেন্স আছে এটা যদি বেড়ে যায় তাহলে তার টাইপ 2 বা ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বেশি। এটার জন্যই তো আপনার ওই যে মেটাবলিক সিনড্রোমের মধ্যে ওবেসিটিকে 1 নাম্বার রাখা হয়েছে। হ্যাঁ, এর জন্যই এখানে সবাই কিন্তু এই ব্যাপারে কমন, যে মেটাবলিক সিনড্রোমে দেখবেন আপনার যত আইডিএফ বলেন বা ইউরোপিয়ান ডায়াবেটিক ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন বলেন, ডব্লিউএইচও বলেন, সবাই কিন্তু আপনার এই ওবেসিটিটাকে কিন্তু আপনার 1 নম্বরে রেখেছে। হ্যাঁ, সো এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ওবেসিটির ব্যাপারে আমি একটা কথা বলেছি, এই ওবেসিটি নট দা মানে অ্যাবডোমিনাল ওবেসিটি, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ভিসেরাল ওবেসিটি। চিকন মানুষের হতে পারে, এই কথাটা মাথায় রাখতে হবে, আমরা পরে আবার বলবো ইনশাআল্লাহ। সো প্রথম একটা উত্তর দিলাম যে গ্লুকোজটা কেন সঙ্গে সঙ্গে বাড়লো না, কেন ইনসুলিন তার দ্বিতীয় কাজটা তখন করতে থাকে। এখন ইনসুলিনের দ্বিতীয় কাজ হলো গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে জমা করা। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, এই যে লিভারটা গ্লাইকোজেন এবং ফ্যাট যে জমা করছে, এখানে একটা ভালো জিনিস শুনে রাখেন। আমাদের ফ্রিজ যে দেখেছেন না, ডিপ ফ্রিজ যে দেখেছেন আপনারা, এই ডিপ ফ্রিজের মধ্যে দুটো অংশ থাকে, দেখবেন ডিপ ফ্রিজ করলে ভিতরে একটা অনেক বড় একটা অংশ থাকে যেখানে অনেক কিছু জমা করা যায়, আর একটা উপরের দিকে একটা অংশ থাকে, এখানে কিন্তু আমরা মশলা জাতীয় কিছু ছোটখাটো জিনিসপত্র রাখি যেগুলো ডেইলি নেই। যে জিনিসগুলো আমরা সপ্তাহে একদিন বা মাসে একদিন নেব, সেগুলো আমরা ডিপ ফ্রিজের নিচে অংশ জমা করি। আর যে জিনিসগুলো আমরা প্রতিদিন নিব, সেটা কিন্তু আমরা উপরের অংশ জমা করি। এই জন্য ফ্রিজের দুটো অংশ আছে। এটা কি আপনারা দেখেছেন কিনা ডিপ ফ্রিজে? জি স্যার, জি জি স্যার, দেখেছি স্যার। জি জি, ঠিক তেমনি আমাদের যে লিভার আছে, এও কিন্তু আমাদের শরীরের মধ্যে এই দুভাবে জমা করে, একটা হলো গ্লাইকোজেন এবং একটা হলো ফ্যাট। এখন লিভার কাকে এই গ্লাইকোজেন এবং ফ্যাট বানাচ্ছে? গ্লুকোজকে। এটা খুব ভালো করে খেয়াল রাখেন, লিভার ফ্যাট এবং গ্লাইকোজেন বানাচ্ছে গ্লুকোজকে। এটা কিন্তু খুব জরুরি একটা কথা, গ্লুকোজকে সে ফ্যাট বানাচ্ছে এবং গ্লাইকোজেন বানাচ্ছে। পরবর্তীতে এই কথাটা খেয়াল রাখবেন আপনারা। এখন গ্লাইকোজেনটা এমন একটা স্টোরেজ যেটা হলো যে প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, এই জন্য গ্লাইকোজেনটা এমন একটা স্টোরেজ। কিন্তু ফ্যাট এমন একটা স্টোরেজ যেটা আমরা জমা করতেই থাকি এবং মাসের পর মাস জমা করলেও এটা শেষ হবে না, অনেক বড় একটা ডিপ ফ্রিজ। আমার কথা বুঝতে পারছেন? আপনি যতই মোটা হন না কেন, আপনি কিন্তু কোনো ব্যাপারই না, আপনি 600 পাউন্ড পর্যন্ত মানুষ মোটা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমার কথা বুঝতে পারছেন? একটা খাট আপনি, একটা ঘর আপনি ভরে ফেলতে পারবেন, এত মোটা হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু গ্লাইকোজেন কিন্তু একটা নির্দিষ্ট স্টোরেজ, একটা নির্দিষ্ট স্টোরেজের পরে গ্লাইকোজেন আর পারে না, তখন গ্লাইকোজেনটা এক্সজস্টেড হয়ে যায়, সেখানে বলি আমরা মাসেল ইনসুলিন রেজিস্ট্যান্স বলি আমরা। সো এই দুইটা কথা আপনি জেনে রাখেন যে ইনসুলিনের দ্বিতীয় কাজ হলো গ্লুকোজটাকে, অতিরিক্ত গ্লুকোজকে লিভারকে দেয় এবং লিভার এটাকে গ্লাইকোজেন ফ্যাট আকারে জমা করে যেন আমি পরে ব্যবহার করতে পারি। যদি আমি ব্যবহার না করি, ইট উইল ডিস্ট্রয় মি, ওইটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে। আমার কথা বুঝতে পারছেন? এটা আমাদেরকে অত্যন্ত ভাবে আমাদেরকে বিপদগ্রস্ত করবে। এখন আমরা আসছি যে কথাতে, সেটা হলো এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, এই ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় তাহলে ইনসুলিন তো কোষের উপরে কাজ করতে পারে না, কিন্তু তখন কিন্তু ইনসুলিন তার দ্বিতীয় কাজটা কিন্তু ঠিকই করতে থাকে। অর্থাৎ তখন ইনসুলিন গ্লুকোজটাকে ডবল গতিতে সরানোর চেষ্টা করে, কেননা আগে কিছু অংশ কোষের মধ্যে ঢুকিয়েছিল আর কিছু অংশ সে সরিয়ে লিভারকে জমা করেছিল।
এখন যেহেতু সে কোষের ভিতরে ঢুকাতে পারছে না, তাহলে তাকে দ্বিতীয় কাজটাকে ডবল গতিতে করতে হবে যদি তাকে গ্লুকোজটাকে নর্মাল রেঞ্জে রাখতে হয়। এই জন্য তখন সে কি দ্বিতীয় কাজটাকে ডবল গতিতে করার কারণে ডবল গ্লাইকোজেন জমা হতে থাকে, ডবল ফ্যাট জমা হতে থাকে। কিন্তু গ্লাইকোজেনও তো একটা নির্দিষ্ট স্টোরেজ আছে, এর বেশি জমা করতে পারে না। তখন কি হয়, ফ্যাটটাকে সে বাছাই করে নেয়, তখন ফ্যাটটাকে সে জমা করতে থাকে এবং আমরা ওবেস হতে থাকি। ওবেস দুই ভাবে হই, আমরা মানে অ্যাবডোমিনাল ওবেসিটি বাড়তে থাকে, আমরা মোটা হতে থাকি। আরেকটা হতে থাকে কি, আমাদের ভিসেরাল ফ্যাট জমা হয়, এন্ড দ্যাট ইজ মোর ডেঞ্জারাস দ্যান দ্য অ্যাবডোমিনাল ওবেসিটি। আপনাদের এখানে একটা জিনিসকে আমি জানাতে যাচ্ছি যে ফ্যাট যে আপনার হয় মানে বড় হয়, ফ্যাট সেল যে বড় হয়, এটার দুইটা নাম আছে। কে কি বলতে পারবেন বলেন? যে ফ্যাট সেল যে বড় হয়, এটা দুইটা নাম আছে, কে বলতে পারবেন? অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাট সেল যে বড় হয়, এটার দুইটা নাম আছে, কে বলতে পারবেন? আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে, যখন এটা বড় হতে থাকে, মানে আমাদের যে ফ্যাটটা তো জমা হবে না, গ্লুকোজটা তো ফ্যাট আকারে জমা হবে, তখন আমাদের ফ্যাট সেলটা তো বাড়বে না। এই যে ফ্যাট সেলটা বড় হচ্ছে বা এটা বাড়ছে, হ্যাঁ, এটা দুইটা নাম আছে, কে বলতে পারবেন? ক্লিনিক্যালি দুইটা নাম আছে, কেউ কি বলতে পারবেন? না বললে একটু না বলেন। আচ্ছা, আমি বলে দিই। এই ফ্যাট সেলের ফ্যাট সেল বড় হওয়ার দুটা নাম আছে, একটা হলো হাইপারট্রফি আর একটা হলো হাইপারপ্লাসিয়া। এটা আমাদের প্যাথোলজিতে আপনারা পড়েছেন, হাইপারট্রফি আর একটা হলো হাইপারপ্লাসিয়া। এই দুটো শব্দ কেউ শুনেছেন কিনা বলেন? জি স্যার, জি। সবাই শুনছে। হ্যাঁ, সবাই শুনছে। এখন হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, কোনটা ভালো কোনটা মন্দ ফ্যাট সেলের ক্ষেত্রে, এই জিনিসটা বুঝতে হবে। হাইপারট্রফি মানে হলো এবং হাইপারপ্লাসিয়া মানে কি, আমি একটা হোটেলের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমার এখানে একজন গেস্ট আসছে হোটেলে, তো আমি তার জন্য একটা রুম ছেড়ে দিলাম। এখন আরেকজন গেস্ট আসছে, আমার হোটেলের রুমই ছিল একটা, কিন্তু আমি শুনলাম যে আরেকজন গেস্ট আসবে, তখন আমি তাড়াতাড়ি করে আরেকটা রুম তৈরি করে দিলাম। আমি এটাকে বলা হয় হাইপার প্লাসিয়া। আরেকজন গেস্ট আসছে, তার জন্য আমি আরেকটা রুম তৈরি করে দিলাম। আমি মানে গেস্টের উপর ডিপেন্ড করে আমি রুম বাড়াচ্ছি, গেস্ট কমে গেছে রুম কমিয়ে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? এরকম তো হোটেল হতেই পারে, পারে না নাকি, কি বলেন? আমরা যারা গরিব গরিব ধরিব মানুষ থাকি, তারা তো এমন হোটেলই দিব, তারা তো আগের থেকে 500 রুমের হোটেল দিব না, এই একটা রুমের হোটেল দিব। যদি আরেকজন আসে তো আরেকটা রুম বাড়িয়ে দিব, আরেকজন আসে তো আরেকটা রুম বাড়িয়ে দিব, আরেকজন আসে আরেকটা রুম, লোক নাই তো একটা রুম কমিয়ে দিব। ব্যাপারটা এরকম। হাইপার প্লাসিয়া মানে এই জিনিসটা, আপনি বেশি জমা হচ্ছে, নতুন করে কোষ তৈরি করছে, নতুন ফ্যাট সেল তৈরি করছে, নতুন ফ্যাট সেল নতুন ভাবে তৈরি করছে, যার ধরুন কি এক্ষেত্রে আপনি বড় হচ্ছেন, মোটা হচ্ছেন ঠিকই, কিন্তু এটা হাইপার প্লাসিয়া, ইট ইজ নট দ্যাট মাচ ব্যাড। কিন্তু হাইপারট্রফিটা কিরকম, আপনার একজন গেস্ট আসছে, আমার সামর্থ্য নেই যে আমি আরেকটা কোর্স তৈরি করতে পারি, আমি আরেকটা রুম তৈরি করতে পারি। তো আমার আরেকজন গেস্ট যখন আসছে, ওই রুমে দুজনকে আমি অ্যাকোমোডেট করলাম। আরেকজন গেস্ট আছে, ওখানে আরো দুজনকে দিলাম। ওখানে আরেকজন আসছে, ওখানে আরেকজন, একটা পর্যায়ে কি হবে, রুমের মধ্যে আপনার গন্ডগোল ঘটবে, মারামারি পিটাপিটি লাগবে, গরম শুরু হয়ে যাবে, একটা বিধিকিচির অবস্থা তৈরি হবে। এটাকে বলা হয় হাইপারট্রফি। সো হুইচ ওয়ান ইজ বেটার? ফার্স্ট ওয়ান ইজ বেটার। হাইপারপ্লাসিয়া স্যার। হাইপারট্রফি না হাইপারপ্লাসিয়া? হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া। এর জন্য মেহরবানি করে কাউকে যদি আপনার মোটা দেখেন, তাকে আপনারা মোটা বলবেন না, কেননা বলা যায় না ওনার কি হাইপারপ্লাসিয়া না হাইপারট্রফি। যদি হাইপারপ্লাসিয়া হয় তাহলে উনি এই মোটাটা ওনার জন্য ক্ষতিকর না, কিন্তু হাইপারট্রফি হয় দ্যাট ইজ ডেঞ্জারাস। এই জন্য মোটাকে মোটা না বলে যদি তাকে বলেন যে আপনার তো অনেক এনার্জি, উনি খুশি হবেন। বাট ব্যাপারটা হলো এখানটাই, আপনার রুগীকে আপনি মোটা বলবেন যে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন, আপনার মোটা কমাতে হবে, এই কথা না বললে আমরা বলবো যে আপনার তো অনেক এনার্জি, বাট ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইউর এনার্জি। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তখন রুগীকে আমরা অনারও করলাম, এবং আমিও যে জানতে পারছি না যে ওনারটাকে হাইপারট্রফি না হাইপারপ্লাসিয়া, এটাও আমি বুঝতে পারলাম যে আমি এখনো জানি না এটা হাইপারট্রফি। তখন আমরা কিছু টেস্ট করবো, হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া জানার জন্য আমাদের কিছু টেস্ট আছে, এটা আমরা পরে জানবো আমরা। সো আপাতত এই পর্যন্ত আমাদের একটা কথা। এখন আমাদের কথা হচ্ছে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তখন কি হবে, তখন ইনসুলিন ডবল গতিতে তার গ্লুকোজকে নিয়ে লিভারকে দিবে এবং গ্লাইকোজেন এবং ফ্যাট তৈরি করতে থাকবে। এইটা হলো আমাদের ব্যাপার।
তখন ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে একটা অসঙ্গতিপূর্ণ জিনিসগুলো তৈরি হতে থাকবে। এই অসঙ্গতিপূর্ণ জিনিসগুলো যে তৈরি হতে থাকবে, এই জিনিসগুলো কি, এগুলোকে বলি ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, যেগুলো তৈরি হতে থাকবে। অর্থাৎ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার গুলো দুইটা জিনিস স্টিমুলেট করে। একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে ফ্যাটটা তৈরি হলো, এই ফ্যাট সেলগুলো তখন আপনাকে অত্যন্ত, আপনারা জানেন কিনা জানেন, ফ্যাট একটা অত্যন্ত বড় আকারে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা জানেন কিনা জানি না। ফ্যাট ইটসেলফ ইজ এন এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যখন ফ্যাট সেল আপনার বিভিন্ন প্রো ইনফ্ল্যামেটরি প্রোডাক্টগুলো বের করে, তখন আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। সাইটোকাইন্স জাতীয় জিনিসগুলো যখন তৈরি করে, একটা সাইটোকাইন স্টর্ম, এই যে আপনারা শুনেছেন যাদের আপনার কোভিড হচ্ছিল, তাদের ক্ষেত্রে আপনারা শুনেছেন H2 একটা রিসেপ্টর ছিল। এই H2 রিসেপ্টর যেটা ছিল, সেটা কিন্তু আপনার এই কোভিড যে ভাইরাসটা ঢুকবে তাদের জন্য একটা অত্যন্ত ভালো একটা গেট ছিল। এই গেটের এই H2 রিসেপ্টরটা কাদের ক্ষেত্রে বেশি পাওয়া যেত? যাদের ফ্যাট সেল বেশি, অর্থাৎ হাইপারট্রফিক সেল যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা পাওয়া যেত। সো ফ্যাট সেলগুলো কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। সো ফ্যাট সেল থেকে যখন প্রো ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো বের হয়, হাইপারট্রফি হয়ে গেল, হাইপারট্রফি হওয়ার পরে মারামারি পিটাপিটি করলো গেস্টরা, একটা পর্যায়ে আপনার দেয়ালি ভেঙে দিল, আপনার হোটেলে ভেঙে দিল, তখন আপনার জন্য সব শেষ। তো যখন ফ্যাট সেল যখন হাইপারট্রফি হয়, তখন এই ভিতরের অর্গানিজম গুলো যখন বের হয়ে আসে, তখন প্রো ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো, প্রো ক্যান্সারের প্রোডাক্টগুলো বের হয়ে আসে, এটা আপনার কোষগুলোকে ড্যামেজ করতে থাকে, তখনই আপনার বিভিন্ন ক্রনিক ডিসঅর্ডার গুলো ঘটতে থাকে। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স এই ধরনের ডিজিজ গুলো তৈরি করা, অথবা এগুলোকে ফ্লেয়ার আপ করতে, অ্যাগ্রাভেট করতে তখন আরো সাহায্য করে। সো আমাদের যে ক্রনিক ডিসঅর্ডার গুলো আছে, ওবেসিটি, ফ্যাটি লিভার, পিসিওএস, তারপর আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, এরপরে আইএসডি, তারপর স্ট্রোক, হ্যাঁ, এছাড়া আপনার বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, প্রোস্টেট এনলার্জমেন্ট, পার্কিনসন্স ডিজিজ, অ্যালঝেইমার ডিজিজ, যে ধরনের ডিজিজ গুলো আমরা আগে জানতাম না, এগুলো তেমন ছিল না আগে আমাদের সমাজের মধ্যে, এই জিনিসগুলো ছিল না, এগুলোকে মডার্ন ডিজিজ বলি আমরা। এই জিনিসগুলো কেন তৈরি হচ্ছে? দুটা কারণে তৈরি হচ্ছে। একটা ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স কারণে যে ফ্যাটটা তৈরি হচ্ছে, এই ফ্যাটের একটা বিধ্বংসী প্রক্রিয়ার কারণে তৈরি হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে জানতে হবে। এটাকে বলা হয় ইনসুলিন মডেল অফ দা ক্রনিক ডিসঅর্ডার অথবা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। স্যার জি স্যার, এই থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আপনি তো বললেন স্যার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আর কি, মানে পরে যখন ইনসুলিন যখন আর কি গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকাতে পারছে না, তখন হচ্ছে লিভারে ফ্যাট আকারে জমা হচ্ছে। তা কিন্তু মেইনলি একদম শুরুতে যে ইনসুলিন রেজিস্ট্যান্টটা হচ্ছে, এইটার মেইন কজ কি স্যার? আপনারা যে বলছিলেন যে ওই ড্রাগের কারণে বা হচ্ছে ওই মানে ইয়ার কারণে, মানে ফ্যাটের কারণে, মানে এই প্যানক্রিয়াসের ফ্যাটের কারণে, মানে দুইটাই কি স্যার ফ্যাটের জন্যই হচ্ছে, আবার ফ্যাটই জমা হচ্ছে এর জন্য? এটা আমি বলছি, আমি এখনো পর্যন্ত আপনাদেরকে বলি নাই যে ইনসুলিনটা কেন রেজিস্ট্যান্স হলো। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটা আশা করছিলাম যে কেউ একজন আমাকে প্রশ্নটা করবে, যে এতদিন তো ইনসুলিন কাজ করলো, আজকে কেন ইনসুলিনটা কাজ করলো না আমার কাছে। এম আই রাইট অর রং? ইয়েস স্যার, ইয়েস। যদি ইনসুলিনটা কাজ করতো, তাহলে তো এত ঘটনা দরকার ছিল না। আমার 20 বছর আগে যেরকম আমি সুন্দরভাবে চলছিলাম, সেভাবে চলতাম আমি। কথা ঠিকই ঠিক না? প্রশ্ন হলো যে ইনসুলিনটা কেন কাজ করলো না, কেন এই লাল দাগটা? এটা একটা সহজ উত্তর আমি আপনাদেরকে দিই, তাহলে বুঝবেন। সাইদুর রহমান খুব ভালো একজন ব্যক্তি, উনি মানুষের অনেক উপকার করে থাকেন, আমি জানি, আমি ওনার সাথে অনেকদিন ধরে পরিচিত। তো সাইদুর রহমান আমাকে বললো যে সাইদ ভাই, আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে কল ব্যাক করবেন, রিং দিবেন, আমি আপনার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমার অনেক লোকের সাথে পরিচয় আছে, আমি আপনার উপকারে আসতে পারবো ইনশাল্লাহ। তা আমি দেখলাম যে সাইদুর রহমানের প্রস্তাবটা ভালো, তা আমি করলাম কি, সাইদুর রহমানকে কল দিলাম। কল দিয়ে বললাম, সাইদুর রহমান আমার এই সমস্যা, তো উনি এটাকে সলভ করার ব্যবস্থা করলো। 5 মিনিট পরে আমি আবার কল দিলাম, সাইদুর রহমান আমার এই সমস্যা, উনি আবারও আমাকে সলভ করে দিল। 5 মিনিট পরে আবার ফোন করলাম, সাইদুর রহমান আমার এই সমস্যা, উনি ওটাও সলভ করলেন। বেচারা তো একটা হাসি মুখ আছে, দেখেন কত সুন্দর করে হাসতেছে। তারপর দেখা গেল যে এই আবারও কল করলাম 5 মিনিট পরে, এখন বেচারা কি করবে বলেন? এই হাসি আর থাকবে না। উনি কি বলবেন বলেন? ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি। উনি তখন কি করবেন বলেন? উনি সিম্পলি কি করবেন, উনি মোবাইলটা নিবেন এবং মোবাইলের অপশন থেকে বের করে নিয়ে ব্লক করে দিবেন আমাকে। এম আই রাইট অর রং? হ্যাঁ। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের দুইটা কারণ বলা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের দুইটা কারণ বলা হয়।
ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ দুইটা। এক নাম্বার হলো যখন এই ইনসুলিন যখন বারবার নক করতে থাকে সেলকে, যে দরজা খোলো গ্লুকোজ আসছে, দরজা খোলো গ্লুকোজ আসছে, তখন কোষে যখন গ্লুকোজ দিয়ে ভরে যায়, কোষে যখন গ্লুকোজটা আবার কোষের মধ্যে ঢুকে গ্লুকোজ আবার কনভার্ট করে আবার ফ্যাট আকারে, তখন কোষের মধ্যে গ্লুকোজ এবং ফ্যাট যখন অ্যাকুমুলেট হয়ে যায়, তখন মাইটোকন্ড্রিয়া আর কাজ করতে পারে না, তখন সে ইনসুলিনের এই দরজাটাকে অফ, রিসেপ্টরকে অফ করে দেয়। তখন যত ইনসুলিন নক করুক না কেন তখন আর কাজ করতে দেয় না, কারণ সে তো অলরেডি মানে ভরা টইটুম্বুর অবস্থা। হ্যাঁ, আপনারা যারা পাবলিক বাসে চড়েছেন তারা কি দেখেছেন কিনা জানি না, যখন বাস যখন ভরে যায় আমরা দাঁড়িয়ে যেতে পারি না, তখন কন্ট্রাক্টর কি বলে আমাদেরকে বাসের বাইরে থেকে, কন্ট্রাক্টর বাইরে দাঁড়ানো, বাইরেও প্যাসেঞ্জার ভিতরেও প্যাসেঞ্জার, বাইরেও গ্লুকোজ ভিতরেও গ্লুকোজ, তখন কন্ট্রাক্টর কি বলে বলেন, কেউ একজন বলেন, এই শব্দটা আমি শুনতে যাচ্ছি, কন্ট্রাক্টর কি বলে বলেন? আপনার বোধহয় কেউ বাসে চলেন না বোধহয়, না? এই চাপতে বলে, কন্ট্রাক্টর কি বলে, এই ভাই পিছনে চাপেন না, এই ভাই পিছনে চাপেন না, বলে কি বলে না? এবং পিছনে চাপেন না শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের রক্তটা চেপে যায় মাথার মধ্যে, তখন আমরা বলি কি ড্রাইভারকে, এই তুই গাড়ি ছাড়, ওই ওই পেটা করতে দিবি না, কি বলেন? আমরা এটা বলি কি বলি না? এবং তাই হয়, জনগণ যখন খেপে যায় তখন কন্ট্রাক্টর ড্রাইভার কোথায়, ড্রাইভার তখন গাড়ি ছেড়ে দেয়, বুঝে যে অবস্থা খারাপ, তখন ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়, কন্ট্রাক্টর কিন্তু উঠতে পারলো না। এটা হলো কি আপনার রেজিস্ট্যান্স। যার ঢোকার কথা ছিল তার কথায় আমরা কান দিলাম না, ওর কথাই কিন্তু এই ঢাকা ঢাকা ঢাকা, ওর কথাতেই আমরা বাসে উঠেছিলাম, এখন ও কি আমি ঢুকতে দিলাম না, এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণ। ইনসুলিন রেজিস্ট্যান্সের আরেকটা কারণ আছে, এটাকে অনেকেই জানে না বা অনেকেই এখনো অনেকে মানে সরাসরি বুঝতে পারে না, বাট এটা একটা অত্যন্ত শক্তিশালী একটা কারণ। যখন ইনসুলিন এটার উপর কাজ করতে পারে না তখন বিটা সেল আরো বেশি পরিমাণে ইনসুলিন বের করতে থাকে, সেভাবে মনে হয় ইনসুলিন বোধহয় কম হয়ে গেছে, তখন এটা ফিডব্যাক মেকানিজম বলি, তখন ইনসুলিন আরো বেশি বের করতে থাকে। এটাকে বলি আমরা হাইপার ইনসুলিনেমিয়া, অর্থাৎ রক্তের মধ্যে ইনসুলিন বেশি হয়ে গেছে। হাইপার মানে বেশি, ইনসুলিন তো ইনসুলিন, মিয়া মানে ব্লাড, ব্লাডের মধ্যে ইনসুলিন বেশি হয়ে যায়। এই যে হাইপার ইনসুলিনেমিয়া, এটা ইটসেলফ ইজ এ কজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, এটাও আবার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। অর্থাৎ বাহিরের যে আপনার প্যাসেঞ্জার বেড়ে গেল, এই বাইরের প্যাসেঞ্জারের মানে বাইরের প্যাসেঞ্জার গুলো আমাদের বেড়ে যাচ্ছে, এটার কারণে কি হয়, তখন আমরা তো রাগ করে আপনার ঢুকতে দিলাম না, তখন হয় কি, এই যে আপনার ওই এই যে কন্ট্রাক্টর যে ওর সঙ্গে তখন কি করে, ওর দলবল আরো আসে, এই কন্ট্রাক্টর ঢুকতে দিবেন না কেন আপনারা, কন্ট্রাক্টর বাসে যাবে না, তখন আমাদের মাথা আরো খারাপ হয়ে যায়, তখন আমরা বলি কি, এই সবগুলো দরজা বন্ধ, জানালো বন্ধ করো, কন্ট্রাক্টর কোনোদিন ঢুকতে না পারে। কি বলেন? মানে কন্ট্রাক্টর লোকজন যদি বেশি আসে আমরা আরো ক্ষিপ্ত হয়ে যাই, যে এমনি আমরা খারাপ, এক কন্ট্রাক্টর না করলাম, আবার এই কন্ট্রাক্টর লোক এসে আবার বারো বেশি ইনসুলিন আসলে আমরা তখন আরো বিরক্ত হয়ে যাই, তখন আমরা আমাদের শক্তিকে প্রকাশ করার চেষ্টা করি জনগণ। তো এই হাইপার ইনসুলিনেমিয়া ইজ অ্যানাদার কজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, এইটা আপনাকে বুঝতে হবে। যেমন যদি আপনি অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে ব্যবহার করেন, আননেসেসারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, হাইপার ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক, ইট কজেস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অ্যান্টিবায়োটিক। আমার কথা বুঝতে পারছেন? যার দরুন এখন কিন্তু বাংলাদেশে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখনো বিদেশে গেলে দেখবেন যে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না, তারা এখনো ওই অ্যামোক্সিসিলিন দেয়, কিন্তু আমাদের দেশে এখন মেরোপনাম দিয়েও আপনার কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, ওই সিপ্রোফ্লক্সাসিন তো বহুত আগেই, আমি যখন স্টুডেন্ট সেই সময় থেকেই আমরা শুনছি সিপ্রোফ্লক্সাসিন আপনার রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর ডক্সিমক্সি তো কোনো কাজই না, এই আমরা কেউ ডক্সি দিলে তো হাসবে মানুষ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এরকম যে হাই ইউজ অফ অ্যান্টিবায়োটিক কজেস দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ঠিক তেমনি হাই অ্যামাউন্ট অফ ইনসুলিন কজেস দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের দুইটা কারণ হয়ে গেল, তাহলে এই দুইটা কারণ যখন আমাদের আসবে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হবে তখন ফ্যাট অ্যাকুমুলেশন বাড়তে থাকে, স্টোরেজ বাড়তে থাকে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ফ্যাট স্টোরেজ এই দুইটা মিলে কিন্তু তখন আমাদেরকে এই নিচে যে ক্রনিক ডিসঅর্ডার গুলা, যেটাকে বলি আমরা মেটাবলিক ডিসঅর্ডার, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে তৈরি হতে থাকে। এরপরেও যখন আপনি খেতে থাকবেন, এখন প্রশ্ন আছে, এরপরেও যখন আপনি গ্লুকোজ জাতীয় খাদ্য খেতেই থাকবেন, তখন আস্তে আস্তে গ্লুকোজ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এরপরে আস্তে আস্তে 10 বছর পরে ডায়াবেটিসটা হতে থাকে। অর্থাৎ এই যে ডায়াবেটিসটা হচ্ছে, এই 10 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে থাকে। কারো কারো ডায়াবেটিস আগে আসে। জি জি জি, আমি প্রায় একটা উদাহরণ দিই।
হ্যাঁ, আমি প্রায় একটা উদাহরণ দিই, এই উদাহরণটা আপনারা শুনে রাখেন যে আপনার ঘরে যে কাজের মেয়েটাকে রেখেছেন, আমাদের ঘরে একটা কাজের লোক রাখি আমরা, তো কাজের লোক কি করে, তো নতুন কাজের লোক আসছে, তাকে আমি বুঝিয়ে দিলাম যে আমাদের ঘরের মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হলো রান্নাঘরটা, রান্নাঘর সবসময় তুই পরিষ্কার রাখার চেষ্টা করবি। এই যে রান্নাঘরটা পরিষ্কার রাখার জন্য আমি বললাম রান্নাঘরে কোনো ময়লা ফেলবি না, এই কথা বলার পরে কি হলো, সে রান্নাঘরটাকে আপনার পরিষ্কার রাখার চেষ্টা করলো। আমি যখন দ্বিতীয় দিন রান্নাঘরে গিয়ে দেখলাম যে রান্নাঘরটা খুবই পরিষ্কার, কোনো ময়লা নেই, আমি খুব খুশি যে এইবার যে কাজের লোকটা আসে খুব ভালো। তৃতীয় দিন গেলাম, চতুর্থ দিন গেলাম, আমি খুবই খুশি তার উপর যে রান্নাঘরে কোনো ময়লা নেই। তো এইভাবে যেতে যেতে যখন 10 দিনের দিন হলো, হঠাৎ করে আমি গন্ধ পাওয়া শুরু করলাম যে ময়লার গন্ধ আসে এবং তীব্র গন্ধ কোথা থেকে আসছে। এটা দেখার জন্য আমি দূর দিয়ে রান্না করে গেলাম এবং রান্নাঘরে গিয়ে দেখলাম যে রান্নাঘর তো পরিষ্কার, কোনো ময়লা নেই, তাহলে গন্ধ থেকে আসছে। আমি আমি কাজে মেরে কিরে তো কোথাও ময়লা লুকিয়ে রেখেছিস? ও বলে না, আমি তো কোথাও, এই রান্নাঘর তো পরিষ্কারই আছে মামা। তখন কি করলাম, আমি ঘরের মধ্যে খুঁজে দেখার চেষ্টা করলাম যে গন্ধ থেকে আসছে। তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে ড্রয়িং রুমের ডাইনিং টেবিলের নিচে একটা পোটলা, ময়লার পোটলা, ওইদিকে বাথরুমের কোনার মধ্যে একটা পোটলা, ওইদিকে ড্রেসিং টেবিলের ওখানে একটা পোটলা, আমার ঘরের খাটের নিচে একটা পোটলা, অর্থাৎ চতুর্দিকে পোটলা জমা হচ্ছে, ময়লার পোটলা। যেই পোটলাতে আগে ইঁদুর খোঁজা মেরেছে, টিকটিকি আগে খোঁজা মেরেছে, পিঁপড়া আগে ধরেছে, ওইখান থেকে গন্ধটা বের হওয়া শুরু করছে। তা আমি কাজের লোকটাকে জিজ্ঞেস করলাম, কিরে পোটলাগুলো এখানে রাখলি কেন? তখন আমাকে সে কি উত্তর দিল যে মামা, আপনি তো বলছেন রান্নাঘরে পোটলা না রাখার জন্য, তা আমি পোটলা কই রাখবো, এই জন্য এই জায়গায় পোটলা রাখছি। তো যার ফলে কি হয়েছে, আপনার পোটলা, যেই পোটলাটা আগে ছিঁড়েছে সেখান থেকে আগে গন্ধ বেরিয়েছে। তো আপনি বলছেন যে আপনি ইনসুলিনকে বলছেন ইনসুলিন আমার রক্তে যেন গ্লুকোজ না থাকে, সে তো রক্তের গ্লুকোজকে ঠিকই সে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু সে দ্বিতীয় কাজ করে কি হয়েছে, এই পোটলাগুলো জমা করেছে ফ্যাট আকারে। যার ধরুন একজন মানুষের ডায়াবেটিস আসে নাই, তার আগে একজন হার্ট অ্যাটাক হয়েছে, তার আগে একজন হাইপার টেনশন হয়ে গেছে, তার আগে স্ট্রোক হয়ে গেছে, তার আগে পিসিওএস হয়ে গেছে, তার আগে ফ্যাটি লিভার হয়ে গেছে, তার আগে তো ওবেসিটি হয়ে গেছে, তার আগে আলঝেইমার হয়ে গেছে। এরপরে গিয়ে অনেকে ডায়াবেটিস আসে। কারো কারো ডায়াবেটিস আগে আসে, কিন্তু কারো কারো আগে এই জিনিসগুলো ঘটতে থাকে। এই 10 বছরের মধ্যে এই জিনিসটা ঘটে। এখন বলেন, ডায়াবেটিস আসার জন্য আমরা অপেক্ষা করব, না আমরা আগের থেকে এই জিনিসগুলোকে আমরা শর্ট আউট করার চেষ্টা করব? আগে থেকে অবশ্যই। So we should not see the diabetes under the lens of glucose. We must see the diabetes under the lens of insulin. আমি যদি গ্লুকোজের লেন্স দিয়ে ডায়াবেটিসকে দেখি, তাহলে 10 বছর পরে, এগুলো ঘটার পরে কি আমি দেখব। আর যদি আমি ইনসুলিনের লেন্স দিয়ে গ্লুকোজকে দেখার চেষ্টা করি, তাহলে 10 বছর আগের থেকে আমি সিধা হয়ে যাব। তখন আমি আমার এই জিনিসগুলোকে আমি শর্ট আউট করতে পারবো, আমার ডায়াবেটিসও আসবে না, এই জিনিসগুলো আসার আর সম্ভাবনা থাকবে না। সো এইটা হলো ইনসুলিন মডেল অফ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার বা ক্রনিক একজন মেটাবলিক একটা হেলথ। প্রশ্ন করছে লিখিত, আপনি যে প্রশ্ন করছেন একটু মুখে বললে ভালো হয়, যে টাইপ 2 ডায়াবেটিস যে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে, তাহলে এই টাইপ 2 আমরা আবার কেন চিকিৎসার জন্য ইনসুলিন ব্যবহার করি, এইটা তার প্রশ্ন। আমি আসলে এখনো আপনার ট্রিটমেন্টের পর্যায়ে যাই নাই, আমি আপনাকে আগে প্যাথোফিজিওলজি জানানোর চেষ্টা করছি। জি জি জি, পরে এগুলো ট্রিটমেন্টটা তো আলোচনা আপনি করব, দিবেন। পরে দিবেন। হ্যাঁ, মানে আমি আপনাকে যখন আপনাকে ট্রিটমেন্ট অফ কজ বলছি, তখন আপনি যখন কজটা বের করে ফেলবেন, এখন আপনি ঠিক করবেন যে কেন আর কেন না, আপনি কি ইনসুলিন দিবেন না ইনসুলিন দিবেন না, এটা আপনি ঠিক করবেন। এটা আমি কেন ঠিক করে দিব আপনাকে? আমি আপনাকে গাইডলাইনটা দিব যে প্যাথোফিজিওলজি এরকম। এখন আপনি যখন গাইডলাইনটা জানতে পারবেন যে এই ব্যাপারটা এরকম, তখন আপনি ঠিক করবেন অ্যাজ এ ডক্টর, ইউ শুড গিভ দ্য ইনসুলিন অর ইউ শুড নট গিভ দ্য ইনসুলিন। অর্থাৎ আপনার ভিতরের ইনসুলিন যদি আপনাকে এতগুলো ঘটনা বানাতে থাকে, তাকে বাইরে থেকে যদি ইনসুলিন দেন, সেটা কি কম গতিতে বানাবে না বেশি গতিতে বানাবে বলেন? এটা আপনি ঠিক করবেন। যদি আপনার ভিতরের ইনসুলিন যদি আপনার কাজ না করে সেলের উপরে, তাহলে বাইরের ইনসুলিন দিয়ে সে কিভাবে কাজ করবে? সে তো দ্বিতীয় কাজটা ডবল গতিতে করবে। আপনি ধরেন চিন্তা করলেন যে যেই কাজে মেয়েটাকে আনছি, এ ব্যাপারটা বুঝে নাই, এ পোটলা আমার ঘরে জমাচ্ছে, ঠিক আছে, ওর একটা ছোট বোন আছে, ওকে নিয়ে আসি, ওকে আমার বাসায় রাখি, তাহলে বোধহয় ও ওকে বুদ্ধি দিবে। দুজনকে যদি নিয়ে আসেন, আপনি মনে করলেন দুজনে মিলে আপনার বোধহয় সুন্দর কাজ করবে, কিন্তু দুজনে মিলে বলো কি চল আমরা দুজনে মিলে ডবল গতিতে আমরা পোটলা বানাই, তখন আপনার কি হবে বলেন? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এটা আমি বলবো না ইনসুলিন দিবেন ইনসুলিন দিবেন না, ইনসুলিন ইজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু কখন দিবেন কখন দিবেন না, কখন চয়েস করবেন, ইট শুড বি ডিটারমাইন্ড বাই এ ফিজিশিয়ান। কিন্তু ফিজিশিয়ান ডিটারমাইন করবেন, তার আগে ট্রিটমেন্ট অফ কজ করবেন না ট্রিটমেন্ট অফ সিমটম করবেন, সেটা হলো আপনার ব্যাপার। আপনি যদি গ্লুকোজ কমানোর চেষ্টা করেন, তাহলে আপনি
ডায়াবেটিসের ওষুধ দিতে পারেন, আপনি ইনসুলিন দিতে পারেন, গ্লুকোজ কমবে ঠিকই, কিন্তু এর পরে ঘটনা কি ঘটছে এই ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে, এই আর্টিকেল গুলো আমাদেরকে জানতে হবে। আমি এই ডিবেটটা আমি পরে আসবো, তার আগে আমি আপনাকে প্যাথোফিজিওলজি আমি জানাচ্ছি আর কি। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে এই ডায়াবেটিসটা আসার আগে কেন আমরা মানে গ্লুকোজটা তখনও কেন বাড়লো না। এটা দেখেন একটা পিক্টোরিয়াল একটা গ্রাম, হ্যাঁ, একটা গ্রাফিক পিকচার একটা, অর্থাৎ এই যে জিরো অনসেট, যেদিন আমাদের ডায়াবেটিস আমরা ডায়াগনোসিস করলাম, এই লাইনটা এটা 0 ইয়ার, এদিকে হলো ইয়ার বছর, আর এদিকে হলো আমাদের ইনসুলিন এবং গ্লুকোজের মাত্রাটা। এই যে লাল অংশটা দেখছেন এটা হলো ইনসুলিন রেসপন্স, কতটুকু ইনসুলিন বের হয়ে আসে, আর এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেমন আছে এইটা। আর এইটা যে দেখছেন আপনারা সেটা হলো কি, যে এই নীল লাইনটা হচ্ছে আপনার পোস্ট মিল গ্লুকোজের পরিমাণটা কেমন হচ্ছে, আর কালো অংশটা দেখছেন আপনার ফাস্টিং ব্লাড গ্লুকোজ কেমন। এখন যেই দিন আপনার ডায়াগনোসিস হচ্ছে তারও 15 বছর আগের ঘটনা দেখেন আপনারা, প্রায় 12 থেকে 15 বছর আগের ঘটনা। এই যে আমি বললাম যে প্রায় এটা 10 থেকে 12 বছর সময় লাগে বা 15 বছর সময় লাগে। তখন কি ছিল, আপনি যখন গ্লুকোজ জাতীয় খাদ্য খাচ্ছেন আপনার ইনসুলিন তখন হাই হয়ে গেছে। লাল অংশটা দেখেন ইনসুলিন 0 থাকার কথা ছিল, খালি পেটে আপনার গ্লুকোজ নাই, ইনসুলিনও নাই, কিন্তু যখন খেলেন ইনসুলিন বেড়ে গেল, তাহলে গ্লুকোজ ইনসুলিন দেখেন কত হাই, অনেক উপরে ইনসুলিন। ওই সময় আপনার রেজিস্ট্যান্স পরিমাণও তখন বাড়ছে, ওই সময় ফাস্টিং গ্লুকোজ দেখেন কত কম, ওই সময় পোস্ট মিল গ্লুকোজ দেখেন সেটাও কম, অর্থাৎ এটা ডায়াগনোসিস আন্ডারই আসছে না। কিন্তু যখন দিন বাড়ছে ইনসুলিন কিন্তু বাড়ছে, ইনসুলিন বাড়ছে 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 বাড়ছে, যখন ওই সময় ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়ছে, কিন্তু গ্লুকোজের পরিমাণ কিন্তু ওইভাবে বাড়ছে না, আস্তে আস্তে দেখেন বাড়া শুরু করছে, কিন্তু ওই পরিমাণে না যে পরিমাণে বাড়লে আপনি ডায়াগনোসিস করতে পারবেন। যখন আপনার 5 বছরের কাছাকাছি গেল, তখন আপনি এটাকে ডায়াগনোসিস করছেন, সেটা নাম দিচ্ছেন আপনি আইএফজি বা আইজিটি। এখন আপনি এটাকে ডায়াবেটিস বলতে যাচ্ছেন না, আপনি এখনো ডায়াবেটিস বলতে চাচ্ছেন না, আপনি বলছেন এটা আইএফজি আইজিটি বলছেন আপনার। তো এরপরে যখন আপনার আরো যখন আপনি ওই একই রকম মানে খাদ্যাভ্যাসে আপনি আছেন বা একই রকমের লাইফস্টাইলে আছেন, তখন একসময় কি হবে, আপনার ইনসুলিনটা মানে ডায়াবেটিস যখন ধরা পড়ে যাবে, এই যে 0 ইয়ারে যে ডায়াবেটিস ধরা পড়ে গেল, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7.1 এর উপরে গেল, পোস্ট গ্লুকোজ যখন 11.1 উপরে চলে গেল, গ্লুকোজ ধরা পড়ে গেল, তখন আপনার কি হলো, ওই সময় আপনি দেখেন ইনসুলিন রেজিস্ট্যান্সটা এর আগেও যেমন ছিল তেমনই থাকলো, এবং হোল লাইফ রেজিস্ট্যান্স তো রয়েই গেল আপনার একই রকম, কিন্তু ইনসুলিন কিন্তু তখন ধীরে 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 কমে আসা শুরু করে দিল। এই যে ইনসুলিন যে ধীরে ধীরে কমে আসা শুরু করে গেল, এইটা কারণটা আমাদেরকে বলা হচ্ছে যে বিটা সেলটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে অলরেডি। বিটা আসলে বিটা সেলটা ডিস্ট্রাকশন যদি হতোই, বলে 5 বছর আগে থেকে বিটা সেল ডিস্ট্রাকশন হয়, তাহলে ইনসুলিনটা কেন তো হাই ছিল 5 বছর আগে। অর্থাৎ ইনসুলিনটা ডিস্ট্রাকশন হয় না, বিটা সেল ডিস্ট্রাকশন হয় না, ওই সময় বিটা সেলটা এক্সজস্টেড হয় না, তখন বিটা সেলের মধ্যে আপনার ফ্যাটগুলো জমা হওয়া শুরু করে। এর জন্য যেটা দেখা যায় যে আপনার ডায়াগনোসিস হওয়ার পরে আস্তে আস্তে যখন ইনসুলিনটা কমে আসতে থাকে, এর মানে হলো ওই বিটা সেলটার মধ্যে আপনার তখন ফ্যাট সেলগুলো জমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন প্যানক্রিয়াটিক, এটাকে প্যানক্রিয়াটিক ফ্যাটি প্যানক্রিয়াসিস বলি। সবার ক্ষেত্রে ইনসুলিন যে কমে যাবে তা না, যাদের ক্ষেত্রে কমে যায় তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, তখন ইনসুলিন রেসপন্সটা কম হতে থাকে, কিন্তু ওই সময় দেখেন আপনার গ্লুকোজ রেসপন্স কিন্তু বাড়তে থাকে। এখন আমাদের চিকিৎসা শুরু হয়ে গেল, সবাই আমরা তখন মেটফর্মিন দেওয়া শুরু করলাম, আমরা ইনসুলিন দেওয়া শুরু করলাম, আমরা সালফেনেজ দেওয়া, কিন্তু এখানে কিন্তু কেউ আমরা যাচাই বাছাই করলাম না 10 বছর 15 বছর আগে। কিন্তু কেন যাচাই বাছাই করলাম না, যেহেতু আমরা সবাই গ্লুকোজ মনিটরিং করি, রুগী গেলেই আমরা কি বলি যে আপনার রক্তের গ্লুকোজ ফাস্টিং কত আছে, পোস্ট গ্লুকোজ দেখি যে ফাস্টিংও ভালো আছে, আপনার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টও ভালো আছেন, আপনার HbA1cও ভালো আছেন, তখন আমরা কি বলে দিলাম, আমরা বলে দিলাম যে আপনি ভালো আছেন, কোনো চিন্তা নাই, ব্যায়াম ট্যাম করেন। কিন্তু তার আগে থেকে তার ডিস্ট্রয়িং ঘটনা ঘটা শুরু করে গেছে। এর জন্য বললাম যে ডায়াবেটিস ইজ নট এ ডিজিজ অফ গ্লুকোজ, ইট ইজ এ ডিজিজ অফ ইনসুলিন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা গতানুগতিক চিকিৎসা যে ধারা আমাদের আছে, এই ধারা থেকে আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে, যখন আমরা বুঝবো ইটস এ নট এ ডিজিজ অফ দ্য গ্লুকোজ, ইট ইজ এ ডিজিজ অফ দ্য ইনসুলিন, তখন কিন্তু আমি ইনসুলিনের দিকে নজর দেব এবং আমরা এটা ডায়াগনোস করতে পারবো এবং আমাদের এটা সহজ হবে। একজন ভদ্রলোক, উনার নাম হলো ক্রাফট, উনি ডক্টর ক্রাফট, উনি অত্যন্ত নামকরা একজন প্যাথোলজিস্ট ছিলেন। উনি প্রায় 15,000 পেশেন্টের উপরে উনি ইনসুলিনটার এবং ডায়াবেটিস গ্লুকোজের একটা গ্রাফ উনি টেস্ট করেছেন, টেস্ট করে একটা গ্রাফ তৈরি করেছিলেন। এই গ্রাফটা হলো সেই গ্রাফটা, এটাকে বলা হয় ক্রাফট প্যাটার্ন অফ ইনসুলিন গ্রাফ।
তো এইটি প্যাটার্নে দেখেন উনি কয়েকটা লাইন তৈরি করেছিলেন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার এবং 4 নাম্বার লাইন। এই লাইনগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বলি যে তার ডায়াবেটিক তৈরি হয়ে গেছে। কিন্তু 1 নাম্বার যে লাইনটা আছে নীল রঙের লাইন, এটাতে তখনও আমরা বলি যে এটা নন ডায়াবেটিক বা ইউ ইনসুলিন বলি আমরা, বা নন ডায়াবেটিক বলি। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যদিও 7.1 আর 11.1 না হলে আমরা ডায়াবেটিস বলি না, কিন্তু ইনসুলিনের দৃষ্টিতে যদি ডায়াবেটিস দেখি তাহলে ডায়াবেটিস অনেক আগের থেকেই তৈরি হয়ে যাবে। অর্থাৎ ইনসুলিন যদি আপনার দেখা গেল যে এরকম পিক আওয়ারে আছে আগে থেকে, তাহলেই আমরা ডায়াবেটিককে আমরা ডায়াবেটিক বলবো, প্রি ডায়াবেটিক বলে তাকে আমরা ইগনোর করব না। এটা হলো একটা ছক দেখিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে আপনাদেরকে এই ছকটা শেয়ার করব। আমি সাইদুর রহমানকে আমি আমার পাওয়ার পয়েন্টটা দিয়ে দেবো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবে। আপনারা এটা নিজেরা দেখতে পারবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি আমি ইনসুলিন টেস্ট করি, সেটা যদি 40-এর উপরে থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করব যে এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ফাস্টিং যদি 3-এর উপরে বা 5-এর উপরে থাকে, এটাকে আমরা ডায়াগনোসিস করব। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স is the key feature of all these metabolic disorder. It is a key feature of all these metabolic disorder. So what is insulin resistance? Insulin resistance শব্দটা যখনই আমরা বলবো তখন দুইটা শব্দকে আমাদের মাথায় রাখতে হবে। এক হলো ইনসুলিন does not work on some of the cells. সব সেলের উপরে একসাথে ইনসুলিন কাজ করে না তা কিন্তু না। ইনসুলিন কিছুর উপরে কাজ করে, কিছু উপরে কাজ করে না। এবং 2 নম্বর কথা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হলো অবশ্যই হবে there should be hyperinsulinemia, অর্থাৎ রক্তে আপনার ইনসুলিন পরিমাণ বেশি হতে হবে। অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। যদি ইনসুলিন পরিমাণ কম হয়ে যায়, এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স নয়। এখন অনেকে বলার চেষ্টা করবে যে ওই যে আপনার গ্রাফ তো দেখিয়েছেন যে ইনসুলিনটা কমে আসতেছে, যেই পরিমাণ ইনসুলিন কমে আসছে সেটাও যদি আপনি নরমালের সঙ্গে, নরমাল যাদের ইনসুলিন থাকে যাচাই কম্পেয়ার করেন, তারপরেও দেখবেন তাদের ইনসুলিনের থেকে যাদের ডায়াবেটিক তাদের ইনসুলিন কিন্তু 5 থেকে 7 গুণ বেশি, কমে আসার পরও 7 গুণ বেশি, 5 থেকে 7 গুণ বেশি। তাহলে এটা মানে কথা ঠিক আছে যে কমে গেছে, কিন্তু সেই কমাটাও কিন্তু আপনার নরমালের থেকে অনেক বেশি। সো ইট ইজ নট দ্য হাইপোইনসুলিনেমিয়া, এটা হাইপারইনসুলিনেমিয়া স্টিল নাও। So insulin resistance should be 2 things. One is insulin does not work on some of the cells, and at the same time there should be hyperinsulinemia. এই দুইটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য টাইপ 2 ডায়াবেটিস যা হয়, আমি ব্যক্তিগতভাবে বলি যে টাইপ 2 ডায়াবেটিস হয়, আমি বিভিন্ন লিটারেচার থেকে এবং আপনার যে আর্টিকেল থেকে আমি এটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছি, যে প্রাইমারি কজ এন্ড দেয়ার আর সাম দ্য সেকেন্ডারি কজ টাইপ 2 ডায়াবেটিস হওয়ার। প্রাইমারি কজ আমি যেটাকে বলার চেষ্টা করছি সেটা হলো স্ট্রেস। এটাকে আমি 1 নম্বরে রাখার চেষ্টা করছি, যে প্রাইমারি কজ এটা স্ট্রেস। এই স্ট্রেসটা আপনার বিভিন্ন কারণে হতে পারে। এটা কর্টিসল, ক্যাটেকোলামাইন, এটা আমাদের কিছু হরমোন আছে যেগুলো ইনসুলিন অ্যান্টাগনিস্ট বলি আমরা। এই জিনিসগুলো যখন শরীরের মধ্যে বাড়তে থাকে তখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং আমাদের এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়। সো স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই স্ট্রেস মানে শুধুমাত্র যে আপনার আমার মাথা গরম হয়ে গেছে তাই না, এই ব্যাপারটা এরকম না। স্লিপ ডেপ্রাইভেশনও একটা কিন্তু স্ট্রেস কন্ডিশন তৈরি করে। স্লিপ ডেপ্রাইভেশন, ঘুমটা ঠিক মতো হলো না, একদিনে ঘুম ঠিক না হলে কিন্তু আপনার কর্টিসল লেভেলটা বেড়ে যায়। সো এই স্ট্রেসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য ডায়াবেটিস ইজ নট ডিজিজ অফ দ্য অনলি দ্য গ্লুকোজ অর অনলি দ্য ইনসুলিন, ইট ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার বলি আমরা। সো ওয়ান কজ ইজ স্ট্রেস, নাদার কজ ইজ ইনফ্ল্যামেশন। এটাকে অনেকে আমরা বুঝতে পারি না। অর্থাৎ দেখা গেছে যে যাদের আপনার ডায়াবেটিস নাই এমন পেশেন্টকে যখন আমরা সাইটোকাইন ইনজেক্ট করি, এই ধরনের র্যাটস এর উপর করা হয়েছে, সাইটোকাইন ইনজেক্ট করা হয়, তখন দেখে তাদের সঙ্গে সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। অর্থাৎ বোঝা গেল যে তাদের মধ্যে ইনফ্ল্যামেশন তৈরি হয়ে গেছে। এই ইনফ্ল্যামেশনটা একটা কজ অফ দ্য ইনসুলিন। আমার প্লিজ বলেন। একটা খেয়াল ছিল যে স্যার রাত্রে তো বেশি হয়ে গেছে, আপনার নিজেরও কালকে চেম্বারে যেতে হবে, আর এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়াবেন। এইগুলা কিন্তু এখন আমাদের শ্রোতারা মনে হয় না এরকম নিতে পারবে। তো আমার মনে হয় আবার আগামী সোমবার নিলে মনে হয় ভালো হয়। আর সবাই যদি তাহলে আমরা এই টাইপটাকে রাখলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। যেহেতু আমাদের এই ক্লাসগুলো আরো সামনে হবে ইনশাআল্লাহ, এটা আমাকে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এখন ফ্রি সেশন, আমরা 5-10 মিনিট প্রশ্ন করতে পারি। জি জি, সবার জন্য প্রশ্ন উন্মুক্ত, আপনারা প্রশ্ন করতে পারেন, স্যারকে প্রশ্ন করেন। ফারজানা আপু, হুমায়রা জাহান। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি 10 বছর আগে তাহলে বুঝবো কিভাবে যে আমি আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে? পরীক্ষাটা কোনটার মাধ্যমে আমি বুঝবো যে ডায়াবেটিস আমার হওয়ার সম্ভাবনা? ইনসুলিন টেস্টের মাধ্যমে।
আচ্ছা, এটা আমি পরবর্তী স্লাইডগুলোতে আমি আসতে নিয়েছিলাম, যেহেতু আমাদের সময় নাই। তারপর আমরা আপনাকে বলে দিব যে এগুলা বোঝার জন্য কিছু টেস্ট আছে। তার মধ্যে একটা টেস্ট হলো ফাস্টিং ইনসুলিন। ফাস্টিং ইনসুলিনটা আমরা করলে আমরা বুঝতে পারি যে আপনাদের ডায়াবেটিস অবস্থা এখন আমাদের প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক কোন কন্ডিশন আমরা আছি, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে কিনা। এটা একটা ইকুয়েশন আছে, হোমা আইআর বলি আমরা পরবর্তীতে এইগুলো আমরা আলোচনা করব। এমনকি 2 আওয়ার্স আপনার ইনসুলিনও করা যায়। আবার লিপিড প্রোফাইল থেকেও আমরা একটা ধারণা নিতে পারি। সো এই জিনিসগুলো থেকে আমরা ইনসুলিনটাকে আমরা বুঝতে পারি যে ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে কিনা, আমার ডায়াবেটিস আসছে কিনা। বলেন স্যার, এই ইনসুলিন সব জায়গায় হয় না, মেইন সমস্যা এইটা। আসলে ব্যাপারটা কি, যে এই ইনসুলিন সম্বন্ধে আমাদের ডক্টরদের ধারণা বই পুস্তকের, প্র্যাকটিক্যাল যেহেতু ধারণা নাই। আমরা ডায়াবেটিসকে অলওয়েজ গ্লুকোজের ডিসঅর্ডার জানি, এটা ইনসুলিন ডিসঅর্ডার এখনো জানি না, বা অনেক ডাক্তার এটাকে এখনো স্বীকার করতে চান না, যদিও লিটারেচার এবং সমস্ত কিছু এটাকে সাপোর্ট দেয়। এর জন্য ইনসুলিনের দিকে আমাদের কারো নজর নাই। যেহেতু ইনসুলিনের দিকে নজর নাই, এই জন্য ডায়াগনোস সেন্টার ইনসুলিন নিয়ে আসেন নাই। তো আমি প্রথম ইবনে সিনা এবং স্কয়ার হসপিটালকে এই ব্যাপারটা নিয়ে ইনফর্ম করি। তো ইবনে সিনা তারা বেশ কিছু ডায়াগনোস, ধানমন্ডি এবং কল্যাণপুর, এরা তারপর আমাদের সাভার, এরা কিন্তু এই টেস্ট গুলোকে নিয়ে আসছেন, এবং আমরা র্যান্ডমলি এই টেস্ট গুলো রোগীদের করছি এবং রোগীদেরকে আমরা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখন অনেক সেন্টারই আমাদের প্রেসক্রিপশন পাওয়ার পরে তারা ইনসুলিন টেস্টটা করছেন। অনেকে সি পেপটাইড করেন, ইনসুলিন যে বন্ড থাকে সেটা দিয়েও আমরা নির্ণয় করতে পারি। স্যার এই টেস্টগুলোর খরচ কি রকম একটু আইডিয়া স্যার দিলে কি আমাদের রোগীদের কাউন্সেলিং? ইট ডিপেন্ডস আসলে, যেহেতু এটা একটা আননোন বা এটা খুব কমন টেস্ট না, এজন্য কেউ কেউ এটাকে বেশিও রাখেন, কেউ কম রাখেন। আমি অনেক সেন্টারে দেখেছি 900, 1000, কোন সেন্টারে এমনও সেন্টার পেয়েছি আমি করতে পারি যে ওখানে 18,000 টাকা নিয়েছে। এটা স্যার, এটা কি একটা টেস্ট করলে কি স্যার ডায়াগনোসিস করা যাবে, না স্যার কয়েকটা টেস্ট করতে হয়? না, একটা টেস্ট করলে আপনার ডায়াগনোস করা যাবে। ইনসুলিন সম্বন্ধে ধারণা পাওয়া যাবে যে আমার শরীরে ইনসুলিনের পরিমাণ কিরকম, এখন কি অবস্থায় আছে। আরো প্রশ্ন? স্যার মেটাবলিক সিনড্রোমটা স্যার কি জেনেটিক্যাল কোনো ইফেক্ট আছে? আমরা কি ডায়েটারি ইয়া দিয়ে আমার জেনেটিক্যাল ইফেক্টটাকে ইয়া করা যাবে? আসলে এখানে যে ডিবেটটা আপনার তৈরি হয়, যে মেটাবলিক যে ডিসঅর্ডার গুলো, এগুলোকে বলা হচ্ছে যে আপনার জেনেটিক একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে। এদের ক্ষেত্রে সাসেপ্টেবল, HLA-B2 যারা থাকে তাদেরকে অ্যাঙ্কোলজিং হয়, আর HLA অন্যান্য জিনগুলো থাকে তাদের ক্ষেত্রে মেটাবলিক ডিসঅর্ডার গুলো হয়। এরকম অনেকগুলো জিনিস বলার চেষ্টা করা হয়, চেষ্টা করা হচ্ছে। লাস্ট 80 ইয়ার্স থাউজেন্ডস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স এই মাইক্রোস্কোপের নিচে খরচ করা হচ্ছে। আসলে ব্যাপারটা কি, দুটা জিনিস একটা খেয়াল করবেন। একটা হলো যে আমার জেনেটিক জিন পরিবর্তন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার যে জিন, এটা জিনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এরপরে আমার ডিজিজটা হচ্ছে, এটা একটা ঘটনা। আরেকটা হলো ডিজিজটা হচ্ছে এরপরে জিন পরিবর্তন হয়ে গেছে। তো তখন আমি যখন জিনটাকে টেস্ট করতে যাচ্ছি তখন দেখলাম যে এই জিন পাওয়া যাচ্ছে। তো আমরা যেমন ফ্র্যাকচারের ক্ষেত্রে কি বলি, যে ভেঙে পড়ে গেছে না পড়ে ভেঙে গেছে, একটা শব্দ বলি না। যদি ভেঙে পড়ে যায় তাহলে আমরা বলি ভেঙে পড়ে গেছেন, তাহলে আমরা বলি এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, অর্থাৎ টিবি হতে পারে। আর যদি পড়ে ভেঙে গেছেন তাহলে তো নর্মাল যে ফ্র্যাকচারটা আছে। তো জেনেটিক কজের কারণে আপনার ডিসঅর্ডারটা আসছে, না ডিসঅর্ডার আসার পরে যে জিন চেঞ্জ হয়েছে, এই জিনিসটা কিন্তু আপনাদের বোঝা উচিত। এই জিনিসটা নিয়ে আপনার সায়েন্টিস্টরা অনেক ডিবেট করছেন, এবং এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এগুলা আর্টিকেলের ব্যাপার, আমরা তো ডিপ ডাইভ না করে আমরা শুধু এইটুকু জানাতে চাচ্ছি যে জিনগত পরিবর্তন হয়, এমনকি কিছু ফুডের কারণে জিনগত পরিবর্তন হয়। যেমন আমরা যে আপনার পেস্টিসাইড ব্যবহার করি, এই পেস্টিসাইড কিন্তু আমাদের জেনেটিক জিনগুলোকে চেঞ্জ করে দেয়। বছরের পর বছর আমরা যেভাবে খেয়ে দিয়ে আসছি পেস্টিসাইড গুলা, এটা কিন্তু আপনার আমাদের জিনগুলো পরিবর্তন হয়ে যায়। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি যে ফার্স্টে বলেছিলেন যে আমরা আইট্রোজেনিক ধরেন প্যাঙ্ক্রিয়াসের মধ্যে ফ্যাট ডিপোজিশন মানে হয় মাঝে মধ্যে, এটা আইট্রোজেনিক ভাবে কোন কোন ড্রাগের মাধ্যমে হতে পারে, এটা কি কোনো আছে স্যার? মানে কি আছে বলেন, মানে এভিডেন্স? মানে সালফার ইউরিয়া আমরা নিজেরাই আর কি দায়ী আর কি। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো কি, আয়াট্রোজেনিক বলা হয় যেটা ডক্টর করে। এখন আমি ডক্টর যদি কজটাকে ঠিক মতো যাচাই না করে আপনাকে যদি একটা মেডিকেশন দিয়ে দেয়, যে মেডিকেশনটা আপনাকে ডিস্ট্রয় করতে পারে, তাহলে এটা কি ভালো হবে না মন্দ হবে, এই ব্যাপারটা আমি বলার জন্য চেষ্টা করছি। আমরা আগে কজটাকে যাচাই করি।
কজটাকে আমরা আগে ঠিক করি, তারপর আমরা ড্রাগ গুলো দিই। কেন দেখা গেছে যে অনেক সময় কিছু ড্রাগের কারণে যে সাইড এফেক্ট গুলো থাকে, সেই সাইড এফেক্ট গুলো আমাকে মেনে নিতে হয়। তো এখন যদি কোনো কারণে সালফেনিরাইজ বা মেটফর্মিন আপনাকে দিতেই হয়, কোনো কারণে দিতে হয়, সেটা যাচাই বাছাই করে নেন। কিন্তু যদি আমার এটা না দিয়েও অন্য কোনো পদ্ধতিতে আমি রুগীটাকে আমি ট্রিটমেন্ট করতে পারি, সেক্ষেত্রে এটা আমাকে যাচাই বাছাই করার সুযোগ আছে তো না আছে না বলেন? জি স্যার। যে ওটাকে বলছি যে আগে কজটাকে আমরা জানি, এবং কজটাকে রিয়েল কজ কিনা সেটাকে আমি শুধুমাত্র বই দেখেন, আমাদের যে বই পুস্তক আমরা পড়ি, যেটাকে আমরা বই বলি, এই বই টেক্সট বুকটা আমাদের কাছে আসছে মেন জায়গাতে বের হওয়ার 6 মাস পরে, আর মেন জায়গায় বের হয় প্রায় 2 বছর পরে, লেখার 2 বছর পরে। আর এই যে 2 বছরের আগে আরো 6 বছর গবেষণা জিনিস লেখা হয়, তার মানে একটা বই আমাদের কাছে আসতে আসতে প্রায় 6-7 বছর পার হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? 6-7 বছরে এর মধ্যে সায়েন্স অনেক পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা যে বইটাকে লেটেস্ট মনে করছি, যে লেটেস্ট, আসলে এটা 6-7 বছর আগের জিনিস। লেটেস্ট যেটাকে মনে করতে হবে সেটা হলো যে আমাদের যে জার্নাল গুলো আছে, সেই জার্নাল গুলোকে আমাদের দেখতে হবে, এবং জার্নালের যে যে স্ট্রেংথ গুলো, এগুলো আমাদের জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে উৎসাহ দেব, যারা আপনার এমপিএস করতে রাজি হন না, তারাও নিজেদের রিসার্চ ওয়ার্কের কারণেও আপনার একটু এমপিএসটা একটু করতে পারেন আপনার ইচ্ছায়। আমাকে এমপিএস করে যে একটা চাকরি দেবে তা না, আমি রিসার্চ ওয়ার্কগুলো বুঝতে পারি এমপিএস করলে। তখন আপনি এই যে আর্টিকেল গুলা, কোন আর্টিকেল আমি গ্রহণ করবো, কোনটা গ্রহণ করবো না, কোনটাকে বেস করে আমি আগাবো, কোনটা বেস করে আগাবো না, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি। স্যার আরেকটা লাস্ট কোশ্চেন স্যার। প্লিজ বলেন। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তো ওয়েট গেইনটা হচ্ছে, ওবেসিটিটা হচ্ছে না স্যার? আর স্যার হ্যাঁ। ওবেসিটির কারণে কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে নাকি? মানে ওই অনেকটা ওরকম, মানে ডিম আগে না মুরগি আগে, এরকম একটা এটা একটা এটা একটা খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন জুনায়েদ, আপনি একটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন। এইটা এক ধরনের ভিশিয়াস সাইকেল। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার ফ্যাটটা স্টোর হচ্ছে, মানে গ্লুকোজটা ফ্যাট আকারে তৈরি হয়ে স্টোর হচ্ছে। সো এইটা আপনার হাইপারপ্লাসিয়া হোক বা হাইপারট্রফি হোক, ফ্যাটটা স্টোর হচ্ছে, আমি ওবেস হচ্ছি, সেইটা আপনার অ্যাবডোমিনাল স্টোরেজে হতে পারে, আবার ভিসেরাল স্টোরেজে হতে পারে, দুই দিকে হতে পারে। তো এইটা হলো আপনার ইনসুলিনের কারণ হচ্ছে। আবার ফ্যাটটা যখন জমা হচ্ছে, ফ্যাটটা কিন্তু সহজে রেজিস্ট্যান্স হয় না, ফ্যাট সেল কিন্তু খুব খুব মানে দ্রুত গতিতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না। কিন্তু কোনো কারণে যদি ফ্যাট সেল ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এন্ড দ্যাট ইজ ডেঞ্জারাস, তখন ফ্যাট সেলটা আপনার প্রো ইনফ্লেমেটরি প্রোডাক্টগুলো বের করা শুরু করে, দ্যাট কজেস অ্যানাদার ডিস্ট্রাকশন, দ্যাট কজেস অলসো দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন স্যার, আপনি বলছেন স্যার যে ফ্যাট হাইপারট্রফি বা হাইপারপ্লেসিয়া, এটা কি স্যার জি। মানে কোনো ওয়ে আছে এটা বুঝার যে হাইপারট্রফি আছে না হাইপারপ্লেসিয়া আছে? হ্যাঁ, এটা আপনার ওই যে আপনি যখন ইলেকট্রিক মাইক্রোস্কোপ আপনার এমআরআই করবেন আপনি যখন, হ্যাঁ, অথবা প্যাট স্ক্যান করেন, প্যাট স্ক্যান এবং এমআরআই এর মধ্যে এই জিনিসটা ধরা পড়ে। তো যদিও আপনার জিনিসটা আপনার অতটা হয় না, স্পষ্ট না, কিন্তু সেক্ষেত্রে দুইটা সাহায্য লাগে। একটা হলো যে আমরা এমআরআই দেখে জানতে পারি যে আপনার ফ্যাটটার স্টোরেজটা কেমন হচ্ছে, আর আরেকটা হলো মাইক্রোস্কোপের নিচে দিলে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনার ফ্যাটটা কি হাইপারপ্লাসিয়া হচ্ছে না হাইপারট্রফি হচ্ছে। হাইপারপ্লাসিয়া হলে তখন আপনি দেখবেন অনেক ফ্যাট সেল দেখা যাবে, আর হাইপারট্রফি হলে একটা ফ্যাট সেল অনেক বড় দেখা যাবে। এটা মাইক্রোস্কোপের নিচে এটা দেখা যাবে, মাইক্রোস্ট্রাটি বলি এটাকে আমরা। স্যার এটা কি এফএনএসসি এর মাধ্যমে করে নাকি স্যার মানে কোন বায়োপসি নিয়ে করে স্যার? এটা আপনার যে কোষ আছে না, কোষ থেকে আপনি বায়োপসি নেবেন অথবা এফএনএসি নেবেন, নিয়ে তারপর আপনি মাইক্রোস্কোপের নিচে দিবেন। হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে দিলে তখন আপনারা এটা, এই যে আমি আপনাকে যে ছবিটা দেখিয়েছি, ওই ছবিগুলো দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো স্লাইড তৈরি করে আপনারা যখন এমবিবিএস পাস করেছেন তখন আপনাদের স্লাইড দিয়েছে না, জি স্যার, জি জি। ওইভাবে স্লাইডগুলো তৈরি করা, ওই স্লাইডের মাধ্যমেই আমরা দেখতে পারি যে আপনার এটা কিভাবে এই জিনিসটা হচ্ছে আর কি। থ্যাংক ইউ স্যার। এই মোস্ট ওয়েলকাম। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার মনে হয় সাইদুর রহমান, আমরা প্রশ্নের মধ্যে শেষের দিকে চলে আসছি। আমরা পরবর্তীতে যদি আবার একটা ক্লাস নিয়ে আমরা তখন হয়তো আমরা আরেকটু আগাতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। সবচেয়ে বড় ধন্যবাদ যে আসলে আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ যে আলহামদুলিল্লাহ আমি এর আগেও স্যারের ক্লাসগুলো করছি। বিশেষ করে স্যারে প্রায় ক্লাস নিত, তখন থেকেই আসলে তার কি বলা যায়, প্রেমে পড়ে গেছি। তার বোঝানোর স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে, সত্যি কথা। এটা এই যে দেখেন বিভিন্ন এক্সাম্পল দিল যেগুলো খুব সহজ ভাষায়। আশা করি এগুলো সকলেই উপকার
পেয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন। প্রতি সোমবার ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা যদি স্যারে চায়, আমরা প্রতি সোমবার অথবা অন্য কোনো দিন যদি স্যার ফ্রি থাকে, তার ফ্রি সময় অনুযায়ী ইনশাল্লাহ আমরা এই ক্লাসের আয়োজন করব। আর এটা একটা লেন্দি প্রসেস। আমরা চাই যাতে আসলে আমরা ওই যে আগে হলো যে রোগটার কারণ, যে জ্বরটা যে হয়েছে কেন হয়েছে সেটা আগে চিকিৎসা করব। জ্বরের ট্রিটমেন্ট সবাই করতে পারে, কিন্তু কোন জায়গা থেকে জ্বর হয়েছে সেইটা ট্রিটমেন্ট সবাই করতে পারে না। So আমরাও চেষ্টা করবো স্যারের কাছ থেকে অনেক ভালো জিনিস। আলহামদুলিল্লাহ স্যারের নিজের মায়ের, আমি আমার ডায়াবেটিস যে ক্লাস নিয়েছিলাম হাইপার টেনশন আপনাদেরকে, তখন বলছিলাম কিন্তু এই স্যারের কথাই বলছিলাম যে তার মায়ের বিভিন্ন ইনসুলিন সে নিজে পুশ করতো। আলহামদুলিল্লাহ এখন তার মায়ের উপর নিজে অ্যাপ্লাই করে, হ্যাঁ, এখন কোনো ইনসুলিন লাগে না এবং সে এখন যেটা স্যারের নিজে বলছে, ঠিক কিনা স্যার? তো সুতরাং আশা করি আমরা যদি সঠিক চিকিৎসাটা দিতে পারি, এটা আমাদের ডায়াবেটিক রোগীদের এই যে কোমরবিডিস সেটা প্রিভেনশন করা যাবে, এবং আমাদের এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, সেটাও আমাদের গরিব দেশের মতো কান্ট্রির রোগীদের জন্য অনেক সেফ হবে। অনেক রোগী আছে যারা আসলে ওষুধ কিনতে পারে না, ইনসুলিন দিতে পারে না, হ্যাঁ, টাকার অভাবে। তা আপনাদের সকলের সাহায্য সহযোগিতা চাই, আর সবচেয়ে সবার কাছে দোয়া যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে নেক হায়াত দান করুন, যাতে মানুষকে তার জ্ঞান বিতরণ করতে পারে এবং আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাক্টিভ করতে পারে, এবং এর দ্বারা আমরা নিজেরা উপকার পেয়ে অপরকে জ্ঞান মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সেবা করতে পারি। জি স্যার, আপনি বলে শেষ করে দিন। আচ্ছা, আমি শুধু একটা কথাই বলবো যে দেখেন, আমি আমার রুগীদেরকে একটা কথা সবসময় বলি, যেহেতু আপনার এখানে আমি আশা করি সবাই ডক্টর, তো আমি আমার রুগীদেরকে একটা কথা সবসময় বলি যে আমাদের রুগীরা, আমি কোনো রুগীকে যখন আমার কাছে আসেন তো আমি অনেক সময় দেওয়ার চেষ্টা করি, তখন আমি তাকে বলি একটা কথা যে দেখেন, আপনি আমার কাছে হাজারো রুগীর মতোই একটা রুগী, কিন্তু কোনো একটা পরিবারের কাছে আপনি একটা পুরো পৃথিবী, একটা ছাদের মতো। তো যদি আমি আপনাকে সেভ করতে পারি, তাহলে আমি যেন একটা ছাদ, একটা পুরো পৃথিবীকে সেভ করলাম। আমাদের প্রত্যেকেরই এই আইডিওলজিটা থাকা আমি মনে করি জরুরি। তো আমরা যদি একটা মানুষকে বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বিশ্বকেই বাঁচাতে পারলাম, কারণ ওই মানুষটা একটা পরিবারের জন্য বিশ্ব। ধরেন আপনার বাবার যদি স্ট্রোক হয়ে যায় বা ডায়াবেটিস হয়ে যায়, তাহলে আমাদের কতটুকু একটা বিপর্যস্ত একটা পরিবার হয়ে যায় দেখেন। সেই ক্ষেত্রে আমরা যদি একটা মানুষকে বাঁচাতে পারি, তাহলে আমরা একটা সমাজকে, একটা পরিবারকে, একটা বিশ্বকে বাঁচিয়ে দিলাম আমরা। সো এই ধরনের গুরুত্ব নিয়ে যখন আমি আমার পড়ালেখাটাকে করব, আমি আমার জানার চেষ্টা করব, তখন বিয়ন্ড দ্য বক্স চিন্তা করার একটা স্কোপ হবে, এবং আমি স্রোতের বিপরীতে গিয়েও আমার মানুষকে আমি সুন্দর একটা সেবা দিতে পারবো। স্রোত একদিকে যাচ্ছে, কিন্তু আমি সায়েন্স নিয়ে চলছি। সো ইট ইজ পসিবল অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং নাও। সো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনাদের মধ্যে এই ধরনের একটা মনোভাব থাকা দরকার। তারপরে ডিবেট থাকবেই, আমরা ডিবেটের মাধ্যমে আমরা একে অপরকে শিখবো, শিখাবো, সবকিছু হবে ইনশাল্লাহ। তো আপনারা যত ধৈর্য ধারণ করে শুনেছেন এত রাত পর্যন্ত, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তাহলে স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? ইনশাআল্লাহ নেক্সট সোমবার করতে পারেন, আমি আপনাকে জানাবো। যদি আমার কোনো বড় কোনো প্রোগ্রাম না থাকে, আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্যারের প্রায় ইন্টারন্যাশনাল প্রোগ্রাম মিটিং থাকে প্রায়। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আগামী যদি কোনো প্রোগ্রাম স্যারের না থাকে, ইনশাল্লাহ আগামী সোমবার হবে, সেটা আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই দেবো ইনশাল্লাহ গ্রুপে। আপনারাও আপনাদের বন্ধুদেরকে জানাবেন। ধন্যবাদ, জাজাকাল্লাহ স্যার, জাজাকাল্লাহ। আর ইনশাল্লাহ আমাদের এই স্যারের ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ডিং হচ্ছে, এটার আমাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে ইনশাল্লাহ দিয়ে দেবো, যাতে সকলে উপকার পায়। ধন্যবাদ, জাজাকাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। স্যার, আপনি আমাকে একটু